আসসালামু আলাইকুম সবাইকে। আমরা শিওর শর্ট সিরিজের আজকের ক্লাসে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারের সিকিউ সলভ করব। বিগত ক্লাসগুলোর মতো এই ক্লাসটিতে আমরা তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি থেকে আসা বিগত 2017 থেকে 2023 সাল পর্যন্ত যত সিকিউ এসেছে টাইপ ভিত্তিকভাবে আমরা সলভ করব। এবং আমরা যখন পড়াবো তখন দেখবা যে প্রত্যেকটা টাইপের বেসিকটা আলোচনা করছি। বেসিক আলোচনা শেষ হলে আমরা ওই টাইপের আন্ডারে বিভিন্ন প্রবলেম সলভ করব এবং যথারীতি দেখা যাবে যে আমরা বেসিকটা পড়ার পরে সকল সিকিউ তোমরা নিজেরাই সলভ করতে পারছো এবং প্রত্যেকটা সিকিউ এখানে আমি দেখিয়ে দিব তোমাদেরকে। তো আশা করছি এই ক্লাসটা করার পরে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি থেকে আসা তুমি যে বোর্ডেরই হও না কেন সকল বোর্ডেই এই চ্যাপ্টার থেকে আসা যে কোনো প্রশ্ন সলভ করতে পারবে এবং সামনে যে পরীক্ষাটা রয়েছে বোর্ড এক্সাম বা যে কোনো এক্সাম, টেস্ট এক্সাম, ইয়ার ফাইনাল পরীক্ষা যে কোনো জায়গায় তুমি আসলে তড়িৎ রসায়ন চ্যাপ্টারটি থেকে আসা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নিই এই চ্যাপ্টারে আমাদের কোন কোন টাইপ থেকে সিকিউ হয়। হ্যাঁ, এই চ্যাপ্টারে আমাদের টাইপ সমূহ দেখো। এই চ্যাপ্টারে আমাদের মূলত এ যাবৎকালে 4টা টাইপের প্রশ্ন হয়েছে, যার মধ্যে এই দুটা টাইপ আবার সেম। ইসেল মানেই কিন্তু আলটিমেটলি প্রমাণ কোষের তড়িৎ বিভব বের করা, আর নার্নাস সমীকরণ মানে হচ্ছে অপ্রমাণ কোষের তড়িৎ বিভব বের করা। তাহলে কিন্তু খুব একটা পার্থক্য নাই, তাই না? তো দেখো এখানে আমাদের টাইপ 1 হচ্ছে ফ্যারাডের সূত্র। ফ্যারাডের সূত্র রিলেটেড যে কোনো ধরনের প্রবলেম আমাদের সলভ করতে হবে। তড়িৎ রাসায়নিক কোষ তার মানে হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষ, এগুলো নিয়ে একটু আলোচনা করতে হবে, ঠিক আছে? তো এই ছোট, এরপর ই সেল, ইএমএফ বলে তোমরা যেটাকে জানো, এরপর নার্স সমীকরণ, এই কয়েকটা টাইপ কভার করলেই আসলে এই চ্যাপ্টার থেকে আসা যে কোনো সিকিউ অলরেডি তোমরা অ্যান্সার করতে পারবে। এমসিকিউ এর জন্য একটু টাইপ আলাদা, সিকিউ শুধুমাত্র এই 4টা টাইপ থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন এসেছে। তো চলো একটা একটা করে টাইপ আমরা ধরি এবং একটা একটা করে শেষ করব। তো টাইপ 1 ফ্যারাডের সূত্র, আমরা প্রথমে বেসিক পড়ব, এরপর এই সূত্র রিলেটেড বিভিন্ন সিকিউ আমরা সলভ করব। তো প্রথমে আমরা ফ্যারাডের সূত্র যদি বলি, ফ্যারাডের প্রথম সূত্র। তো ফ্যারাডের প্রথম সূত্রটা একটু দেখো, যদিও ডিরেক্ট সূত্র আসলে রিটেন টেস্টে আসে না, ডিরেক্ট সূত্র রিটেন টেস্টে আসে না, তারপর আমরা একটু সূত্র অ্যানালাইসিস করব। যখন তড়িৎ বিশ্লেষণ চালনা করা হচ্ছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে অর্থাৎ ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যখন চালনা করা হয় তখন তড়িৎ দ্বারে অর্থাৎ ক্যাথোডে যে পরিমাণ ধাতু, হ্যাঁ দেখো তড়িৎ দ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর প্রবাহিত তড়িৎ বা বিদ্যুতের চার্জের সমানুপাতিক, চার্জের সমানুপাতিক, এটাকে ফ্যারাডের প্রথম সূত্র বলা হয়ে থাকে, এটাকে ফ্যারাডের প্রথম সূত্র বলা হয়। তাহলে দেখো যে পরিমাণ চার্জ সঞ্চারিত হয় সেটা হচ্ছে যতটুকু ধাতু জমা হয় সেটা সমানুপাতিক, যতটুকু ধাতু ক্যাথোডে জমা হয় সেটা প্রবাহিত চার্জ বা আধানের সমানুপাতিক, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি ধরি প্রবাহিত যে পরিমাণ ধাতু জমা হচ্ছে সেটা হচ্ছে ডাব্লিউ, আর প্রবাহিত আধান হচ্ছে যদি বলি কিউ, তাহলে ডাব্লিউ সমানুপাতিক কিউ, ঠিক আছে? ফাইন, এখান থেকে আমরা চাইলে আরেকটু আগাতে পারি, W is equal to ZQ, এবং জেডটা কি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক, জেড হচ্ছে আমাদের এখানে একটা সমানুপাতিক ধ্রুবক যার পরিচয় হচ্ছে, দেখো জেড হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, যার নাম হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এবং মজার ব্যাপার হচ্ছে এই জেড বের করার একটা সুন্দর ফর্মুলা রয়েছে, জেড ইজ ইকুয়াল টু গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা ইনটু এফ, ঠিক আছে? এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এম ডিভাইডেড বাই তুল্য সংখ্যা ইনটু 1 ফ্যারাডে, যেটাকে আমরা 96,500 কুলম্ব বলতে পারি। এবং এই জেড এর একক হচ্ছে গ্রাম পার কুলম, এটা হচ্ছে জেড এর একক, ঠিক আছে? একটু মাথায় রাখতে হবে তোমাদের, এটা হচ্ছে একক, হ্যাঁ এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক। যে কোনো পদার্থের জন্য তুমি কিন্তু চাইলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবা। এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, রিটেনের বিভিন্ন ম্যাথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এবার আসো আমরা কিন্তু এখান থেকে বেশ কিছু সমীকরণ, W is equal to MIT divided by EF, এবং ম্যাক্সিমাম সময় দেখবা তোমার এই ফর্মুলাটাই তোমাকে যে কোনো ম্যাথ সলভ করতে 500 কুলম, এটাও তোমাদেরকে আমি লিখে দেই, এই ডাটাগুলো কাজে লাগবে। 1 ফ্যারাডে সমান 96,500 কুলম, ঠিক আছে? এই যে ছোট ছোট জিনিসপত্র, এটাই তোমার রিটেন
যে বিভিন্ন সিকিউ সলভ করতে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তো আমরা প্রথম সূত্র সম্পর্কে জানলাম, আমরা একটু পরে আসবো সূত্রাবলী। দেখো টি সেম থাকবে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা মানে হচ্ছে আই। হ্যাঁ, বিদ্যুৎ চার্জ একই পরিমাণ বিদ্যুৎ চার্জ, তার মানে ব্যাপারটা এরকম যে আমরা এই যে কিউ, আগে তো ছিল কি ভিন্ন ভিন্ন কোষে ভিন্ন ভিন্ন চার্জ প্রবাহিত করলে ভিন্ন ভিন্ন পরিমাণ ধাতু জমা হতো ডব্লিউ, আর এখানে বলেছে একই সময় একই পরিমাণ চার্জ যদি প্রবাহিত করা হয় তাহলে বিভিন্ন তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ, দ্রবীভূত পদার্থের ভর, দ্রবীভূত পদার্থের ভর, হ্যাঁ দ্রবীভূত পদার্থের ভর, দেখো তুল্য ভর বা রাসায়নিক তুল্য ভর বা রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। তাহলে আমরা কিছুক্ষণ আগে জানলাম হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখন আবার জানতেছি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে দুইটা তো নিশ্চয়ই সেম না, দুইটা তো নিশ্চয়ই সেম না, তুল্য ভর বা রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে এবার আমাদের জানতে হবে রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে বা তুল্য ভর কাকে বলে। চলো সেটা আমরা একটু জানার চেষ্টা করব। রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে আগে এটা জানবো, না হইলে তো আমরা সূত্রটা বুঝতে পারবো না। রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে? রাসায়নিক তুল্যাঙ্ক ইজ ইকুয়াল টু গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতে পারি। ই ইজ ইকুয়াল টু গ্রাম পারমাণবিক ভর ডিভাইডেড বাই তুল্য সংখ্যা। এটাই হচ্ছে ফর্মুলা এবং এইটা হচ্ছে আমাদের রাসায়নিক তুল্যাঙ্ক। আর আগের পেজে কি ছিল দেখো তো, এটা ছিল তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যেটা জেড, আর এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক যেটা হচ্ছে ই দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আশা করছি তোমাদের মনে থাকবে। এইবার আসো এই পাশে, এইবার আসো আমরা কি দেখলাম যে আমাদের দ্রবীভূত পদার্থের ভর তুল্য ভর বা রাসায়নিক পরিবর্তন রাসায়নিক তুল্যাঙ্কের সমানুপাতিক। তাহলে ডাব্লিউ যে পরিমাণ পদার্থ জমা হচ্ছে সেটা ই এর সমানুপাতিক, তাই না? ই এর সমানুপাতিক। ইটা কি? এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। তাহলে আমরা পরের লাইনে এভাবে লিখতে পারি W1 ডিভাইড বাই W2 ইজ ইকুয়াল টু E1 ডিভাইডেড বাই E2। আবার E সমান M ডিভাইড বাই E লিখতে পারতাম, গ্রাম পারমাণবিক ভর ডিভাইড বাই তুল্য সংখ্যা। দ্বিতীয় সূত্র এবং প্রথম সূত্র আসলে ঘুরে ফিরে একই, ঘুরে ফিরে আসলে একই, কনসেপচুয়ালি পার্থক্য হচ্ছে ওইখানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, এখানে রাসায়নিক তুল্যাঙ্ক। এবার আসো আমরা একটা সম্পর্ক দেখব। আমরা দেখব Z ও E এর মধ্যে সম্পর্ক, E এর মধ্যে সম্পর্ক, Z ও E এর মধ্যে সম্পর্ক, অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে, দেখো আমরা যদি দুইটা সমীকরণ লিখি তাহলে Z ইজ ইকুয়াল টু M ডিভাইড বাই E ইন্টু ৯৬৫০০ আর E ইজ ইকুয়াল টু, দেখো E ইজ ইকুয়াল টু M ডিভাইড বাই E। তো এই দুইয়ের মধ্যে যদি আমরা একটা সম্পর্ক তৈরি করি, কার কার মধ্যে, এইটা আর হচ্ছে এইটার মধ্যে আমরা একটা সম্পর্ক তৈরি করি, তাহলে দেখো ফাইনালি আমরা যে সম্পর্কটা পাবো সেটা হচ্ছে E ইজ ইকুয়াল টু ৯৬৫০০ ইন্টু Z। E ইজ ইকুয়াল টু ৯৬৫০০ ইন্টু Z। তাহলে এইটাই হচ্ছে এই দুইয়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এইটাই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এবং রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে একটা সম্পর্ক, যে সম্পর্ক দিয়ে আমরা কখনো রাসায়নিক তুল্যাঙ্ক দেওয়া থাকলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবো, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক দেওয়া থাকলে রাসায়নিক তুল্যাঙ্ক বের করতে পারবো, তাই না? আচ্ছা, তো এই গেল ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আমাদের এখানে কয়েকটা ডাটা আছে যে ফ্যারাডের দ্বিতীয় সূত্র কিসের কিসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, সীমাবদ্ধতা কি কি, হ্যাঁ, আর কি কি ভাবে প্রয়োগ করা যায়। ঠিক আছে, কি কি ভাবে প্রয়োগ করা যায়। ফাইন, এইবার আসো সূত্রাবলী, যে সূত্রাবলীগুলো দিয়ে আমাদের আসলে ম্যাথ করতে হবে, তাই না? যে সূত্রাবলীগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। চলো আমরা যে যে সূত্রাবলীগুলো প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র থেকে শিখলাম সেগুলো আমরা একটু জানার চেষ্টা করি, এরপর ম্যাথে চলে যাব আমরা। দেখো কি কি সূত্র শিখলাম আমরা। আমরা শিখলাম W ইজ ইকুয়াল টু ZQ, W ইজ ইকুয়াল টু ZQ। তারপর W ইজ ইকুয়াল টু আমরা শিখলাম ZQ ইজ ইকুয়াল টু IT, তাহলে ZQ ইজ ইকুয়াল টু IT। তাহলে আমরা এটাও শিখলাম Q ইজ ইকুয়াল টু IT। আমরা এটাও শিখলাম Z ইজ ইকুয়াল টু
এম ডিভাইড বাই ই এফ। আমরা এটাও শিখলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি ডিভাইডেড বাই ই এফ। আমরা তো এটাও শিখলাম, তাই না? ওকে, এবার ডাব্লিউ ডিভাইড বাই এম ইজ ইকুয়াল টু কি? এন না? দেখো আমরা কি জানি, আমরা জানি এন ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই এম। তাহলে এখান থেকে দেখো ডাব্লিউ ডিভাইড বাই এম নিয়ে আসলে কি হচ্ছে? এন ইজ ইকুয়াল টু আই টি ডিভাইড বাই ই এফ। হ্যাঁ, দেখো এটা কি করতে পারি না? আবার দেখো এখান থেকে আই টি ইজ ইকুয়াল টু কিউ হয়, তাই না? আমরা বলতে পারি কিউ ইজ ইকুয়াল টু এন ই এফ। এটা কি বলতে পারি না? অবশ্যই বলতে পারি। আবার আমরা দেখেছি W1 ডিভাইড বাই W2 ইজ ইকুয়াল টু U1 ডিভাইডেড বাই E2, তাই না? আবার আমরা দেখেছি 1 ফ্যারাডে সমান 96,500 কুলম। ঠিক আছে, তো এই যে দেখো যতগুলো সূত্র আমরা এখানে দেখলাম, এই সবগুলো সূত্র ফ্যারাডে সূত্র রিলেটেড যেই সিকিউ গুলো এসেছে সেগুলো সলভ করতে কাজে লাগবে। তো এখান থেকে আমরা দেখলাম যে আমরা যে সূত্রগুলো দেখেছি সেই সূত্রগুলো থেকে আসলে বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথ সলভ করতে হয় আমাদের। হ্যাঁ, ওকে, তো চলো এবার আমরা ম্যাথ সলভ করব কয়েকটা। হ্যাঁ, ওকে, তো দেখো এখানে আমাদের একটা ম্যাথ দেওয়া আছে দ্রবণের মধ্যে, মানে একটা পাত্র দেওয়া আছে, মানে জাস্ট এটা একটা স্যাম্পল ম্যাথ, মানে প্রবলেম সলভিং টাইপের ম্যাথ। একটা পাত্র দেওয়া আছে 250 ml 0.5 মোলার ঘনমাত্রা জিঙ্ক সালফেট দ্রবণ। ঠিক আছে, এই পাত্রের মধ্যে জিঙ্ক সালফেট আছে, মানে জিঙ্ক 2+ এবং SO4 2- আছে। জিঙ্ক 2+ এর তোমার জারণ বিভব দেওয়া আছে, জিঙ্ক 2+ এর জারণ বিভব দেওয়া আছে, এবং অ্যালুমিনিয়াম 3+ এর জারণ বিভব দেওয়া আছে 1.664। দেখে কি বলেছে, দ্রবণের মধ্যে, এই দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত চালনা করা হলো। দ্রবণের ঘনমাত্রা কত হবে? কিসের পরে? তড়িৎ বিশ্লেষণের পরে। তড়িৎ বিশ্লেষণের পরে দ্রবণের ঘনমাত্রা কত হবে? কয়েকটা কেস আছে এখানে, একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তাই না? তড়িৎ প্রবাহ মাত্রা। এটা হচ্ছে আই, তড়িৎ প্রবাহ মাত্রা আই। এইটা হচ্ছে টি, তড়িৎ বিশ্লেষণের সময় ঘনমাত্রা এস আমাদের বের করতে হবে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের পর, তড়িৎ বিশ্লেষণের পর ঘনমাত্রা বের করতে হবে। এই ধরনের ম্যাথের কাজটা কি জানো? তড়িৎ বিশ্লেষণ শুরুর আগে তোমার হচ্ছে কতটুকু ধাতু আছে, তড়িৎ বিশ্লেষণ হয়ে যাওয়ার পর কতটুকু ধাতু থাকবে, এইটা থেকে ফাইনাল ঘনমাত্রাটা বের করতে হয়। কারণ তড়িৎ বিশ্লেষণের পরে আমাদের ক্যাথোডে কি জমা হয়? ধাতু জমা হয়, তাই না? আমি ধাপগুলো লিখে দিব, খুব ইম্পর্টেন্ট একটা টাইপ। এই টাইপে 2023 সালে প্রশ্ন এসেছে। একটা ম্যাথ ভালো মতো বুঝবে, দেখবা বাকি সবগুলো ম্যাথ পেরে যাচ্ছ। ঠিক আছে, একটা ম্যাথ ভালো মতো বুঝবে, দেখবা সবগুলো ম্যাথ পেরে যাচ্ছ তোমরা। ঠিক আছে, আমি দুইটা পার্ট করে নিচ্ছি। ফাইন, ওকে, তো দেখো আমরা এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে কি কি জিনিসপত্র মাথায় রাখবো। প্রথমেই দেখো আমাদের তড়িৎ বিশ্লেষণ শুরুর আগে, হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ শুরুর আগে, তড়িৎ বিশ্লেষণ শুরুর পূর্বে বা শুরুর আগে, শুরুর পূর্বে, শুরুর পূর্বে আমরা কিন্তু চাইলে এখন ওই কতটুকু ধাতু আছে, কতটুকু জিঙ্ক আছে সেটা কিন্তু বের করতে পারবো। দ্রবণের মধ্যে জিঙ্কের পরিমাণ কত সেটা কিন্তু বের করতে পারবো। কিভাবে? W ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইড বাই MV। আমরা S এর ফর্মুলা পড়েছি না? দেখো এই যে ফর্মুলা তো দেখেছি, 1000 W ডিভাইড বাই MV। এখান থেকে তো আমরা W বের করতে পারি, SMV ডিভাইডেড বাই 1000। তাহলে দেখো S এর ভ্যালুটা কত এখানে দেওয়াই আছে, 0.5। M কে জিঙ্ক, জিঙ্ক হচ্ছে 65.5 ইন্টু V হচ্ছে 250 ml, তাহলে ডিভাইডেড বাই 1000। এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো দেখো সবাই। তবে যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে দেখবো 8.18 গ্রাম। ঠিক আছে, 8.18 গ্রাম। এইটা কখনকার বলো তো? এটা কখনকার? এইটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ শুরুর পূর্বে। এবার আমরা কি বের করব? তড়িৎ বিশ্লেষণ শুরুর পরে। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ শুরুর পরে, তড়িৎ বিশ্লেষণ
শুরুর পর তখন কি হবে? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক থাকবে, তাই না? তখনকার ফর্মুলা সবসময় এটা ব্যবহার করবো, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। W is equal to ZIT। Z মানে কি? আমরা তো জানি Z হচ্ছে M divided by EF, তাই না? EFIT। এটাকে তোমরা W1 বলতে পারো, এটাকে W2 বলতে পারো। তাহলে এবার ভ্যালুগুলো যদি আমরা একটু বসাই, M কত? M হচ্ছে আবারও সেই 65.5। I এর ভ্যালু কত? I হচ্ছে 2.5 অ্যাম্পিয়ার। T এর ভ্যালু কত? T হচ্ছে 1 ঘন্টা, তাহলে 60 মিনিট ইনটু 60 সেকেন্ড, তাই না? আর EF যেহেতু বলেছে, EF মানে হচ্ছে আমাদের তুল্য সংখ্যা। যেহেতু জিঙ্ক 2+, তার মানে তুল্য সংখ্যা হচ্ছে 2 ইনটু 96,500। এটা ক্যালকুলেট করলে আমরা W 3.04 গ্রাম। এইবার দেখো আমাদের কাছে দুটো ডাটা আছে, একটা ডাটা হচ্ছে 8.18 আর একটা হচ্ছে 3.04 গ্রাম। এইবার তড়িৎ বিশ্লেষণের পরে আমাদের ধাতুর পরিমাণটা আমরা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, অতএব দ্রবণে অবশিষ্ট ধাতুর পরিমাণ দ্রবণে অবশিষ্ট ধাতুর পরিমাণ, সেটাই তো আমাদের ঘনমাত্রা, সেটারই বের করবো, তাই না? W is equal to এই দুইটার বিয়োগফল। হ্যাঁ, পরিমাণ W is equal to 8.18 মাইনাস 3.04। তাহলে এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 8.18 মাইনাস 3.04, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 5.14 গ্রাম। এবার তাইলে আমরা ফাইনাল ঘনমাত্রাটা ওই আগের ফর্মুলাটা দিয়ে বের করে ফেলতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা ফাইনাল ঘনমাত্রাটা বের করে ফেলতে পারবো। অতএব হ্যাঁ, ফাইনাল ঘনমাত্রা মানে আমরা জানি কি? আমরা জানি S is equal to 1000 W divided by MV। তাহলে W টা পেয়ে গেছি আমরা 1000, W হচ্ছে 5.14, M হচ্ছে জিঙ্কের জন্য 65.5 ইনটু V দেখো ওই যে আমাদের সেই একই পাত্রের মধ্যেই তো সবকিছু হচ্ছে 250। তাহলে এটা কাটা দিলাম, 5.14 ইনটু 100 ভাগ 65.5 25, তাহলে আমরা পাচ্ছি 0.3138 এত মোলার, ঠিক আছে? এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 0.3138 মোলার। এটাই হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার। কি হলো? সো এই ধরনের ম্যাথে আমরা কি কি কাজ করলাম? এখানে আমরা এবার ঘনমাত্রা বের করতে যাব। ঘনমাত্রা আমি একটা টাইটেল দিয়ে দিলাম যাতে ম্যাথের স্টেপগুলো তোমরা বুঝতে পারো ভালো মতো। তো দেখো আমাদের দ্রবণের মধ্যে এই মুহূর্তে কতটুকু ধাতু আছে W বের করলাম। মিশায় ফেলার পরে দেখো আমাদের কতটুকু ধাতু জমা হচ্ছে সেটা বের করলাম। তাহলে দ্রবণের মধ্যে আর কতটুকু ধাতু আছে, মানে এই মুহূর্তে জিঙ্ক কতটুকু ছিল দ্রবণের মধ্যে সে ভরটা বের করেছি। এরপর যেটা করেছি যে আমাদের মেশানোর পরে আর কতটুকু ধাতু জমা হয়েছে, তাহলে এই দুটার বিয়োগফল থেকে দ্রবণে অবশিষ্ট ধাতুর পরিমাণ পেয়ে যাব এবং সেটারই ঘনমাত্রা কত। দ্রবণের মধ্যে যে ধাতুর পরিমাণ আমরা পেয়ে গেলাম, ওইটাকে কাজে লাগিয়ে আমরা দ্রবণের মধ্যে যে ধাতু মানে আমাদের দ্রবণের ঘনমাত্রা কত হবে সেটা বের করে ফেললাম। তো দ্রবণের ঘনমাত্রা বের করতে যে আমাদের ওই আগের ফর্মুলাটাই ব্যবহার করা লেগেছে। এই ম্যাথটা আমাদের 2023 সালে অনেকগুলো বোর্ডে এসেছে, একই টাইপের ম্যাথ। যখন আমরা ম্যাথটা দেখবো তখন দেখবো খুব ইজিলি তোমরা সলভ করে ফেলতে পারছো। তো আবার আমরা নতুন একটা ম্যাথে চলে যাব। আমরা নতুন একটা ম্যাথ দেখতে পাচ্ছি, বিদ্যুৎ প্রবাহের পরে এ পাত্রে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা নির্ণয় করো। তার মানে একই টাইপের একটা ম্যাথ, পরিবর্তিত ঘনমাত্রা বের করো। এই ম্যাথটা আমরা করব, তাহলে দেখা যাবে এই টাইপের আর কোনো কিছুই আমাদের করতে হচ্ছে না, তাই না? এই টাইপের ম্যাথ আর কোনোগুলোই আমাদের করতে হবে না। তো চলো এইটাও আমরা করার চেষ্টা করব, ঠিক আছে? এটাও আমরা করার চেষ্টা করব। ফাইন। তো এখানে কি কি ডাটা দেওয়া আছে দেখো। টি সমান দেওয়া আছে 2 ঘন্টা, আই সমান দেওয়া আছে 2.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, 500 ml দেওয়া আছে, 500 ml, তারপর 1 মোলার ঘনমাত্রা
এবং নিকেল দেওয়া আছে, তাই না? নিকেল দেওয়া আছে। সো আমরা এই ম্যাথটা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো, তাই না? বেশ সহজেই করে ফেলতে পারবো। তো চলো আমরা আগের মতো করে ফেলি। হ্যাঁ, আমরা তড়িৎ বিশ্লেষণের পূর্বে তড়িৎ বিশ্লেষণের পূর্বে হ্যাঁ ধাতুর ভর তড়িৎ বিশ্লেষণের পূর্বে ধাতুর ভর বের করব আমরা। তাহলে W is equal to SMV divided by 1000, SMV divided by 1000, ফাইন। S কত? 1 মোলার ইনটু M কত? নিকেলের জন্য হচ্ছে 58.7 ইনটু V কত? 500 ml ডিভাইডেড বাই 1000। তাহলে 0.00005235 29.35 গ্রাম। এবার আমরা যেটা বের করব, হ্যাঁ তড়িৎ বিশ্লেষণের পরে, তড়িৎ বিশ্লেষণের পর জমাকৃত ধাতুর ভর। চলো আমরা এবার বের করি। আমাদের সে আগের মতো এটা W1, এটা হচ্ছে W2 is equal to ZIT M divided by EF IT। তাহলে এবার ভ্যালুগুলো আমরা বসাবো। M এর ভ্যালু হচ্ছে 58.7, I এর ভ্যালু দেওয়া আছে 2.5, T এর ভ্যালু 2 ঘন্টা, 2 ইনটু 60 মিনিটে নিয়ে গেলাম, সেকেন্ডে নিয়ে গেলাম। এরপর নিচে ই হচ্ছে নিকেলের জন্য তুল্য সংখ্যা 2 ইনটু 96,500। এটা ক্যালকুলেট করলে আমরা W2 পেয়ে যাব। তো চলো আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি। 5.47 গ্রাম আমরা পেয়ে গেলাম। এবার তাহলে দেখো আমার দ্রবণের মধ্যে আর কতটুকু নিকেল থাকতেছে সেটা কিন্তু বের করে ফেলতে পারবো W1 এবং W2 এর বিয়োগফলের মাধ্যমে। অতএব মিশ্রণে অবশিষ্ট ধাতুর পরিমাণ আমরা এখন বের করে ফেলতে পারবো। মিশ্রণে অবশিষ্ট ধাতুর পরিমাণ W is equal to W1 minus W2। আগে তো বেশি ছিল, তাই না? 29.35 minus 5.47। তাহলে আমরা একটু মানটা বসাই। 29.35 minus 5.47 আমরা পাচ্ছি 23.88 গ্রাম। এবার আমাদেরকে বলেছে অতএব পরিবর্তিত ঘনমাত্রা কত, যেটা চাইছে। পরিবর্তিত ঘনমাত্রা আমরা যখন বের করব, S is equal to 1000 W divided by MV। তাহলে 1000 W এর ভ্যালু পেয়ে গেছি 23.88। M এর ভ্যালু কত? M হচ্ছে 58.7 ইনটু V এর ভ্যালু হচ্ছে 500। তাহলে আমরা কাটাকাটি করি, এটা কাটলে 0.8136 এত মোলার। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। তো দেখো কত সহজে আমরা কিন্তু ম্যাথটা কমপ্লিট করে ফেলতে পারলাম। এবং জাস্ট আগের ম্যাথে যেভাবে আমরা দেখো আগের ম্যাথটা যেই 4টা স্টেপের মাধ্যমে করেছিলাম, এই ম্যাথটাও কিন্তু দেখো আমরা সেই 4টা স্টেপের মাধ্যমে করে ফেলার চেষ্টা করলাম, তাই না? পরিবর্তিত ঘনমাত্রা দেখবা যখন বোর্ড সিকিউ সলভ করতে যাব, এই টাইপের প্রশ্ন দেখবা বারবার আসতেছে। তার মানে এই প্রশ্নগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এই যে দেখো পরের ম্যাথটা কি রকম, দেখো পরের ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি।
আচ্ছা, তো পরের ম্যাথটা খেয়াল করো। এই পাত্রের দ্রবণে, মানে এখানে আমাদের একটা পাত্র দেওয়া আছে 600 ml 0.4 মোলার জিঙ্ক নাইট্রেট, হ্যাঁ, এর দ্রবণ দেওয়া আছে। তো আমাদের এখানে কি বলছে, এই পাত্রের দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ, হ্যাঁ, 15 মিনিট ধরে চালনা করলে উক্ত দ্রবণের ঘনমাত্রা কত হবে? তাহলে দেখো তো, এটাকে অলরেডি আমাদের হয়ে গেছে না, সেম টাইপের ম্যাথ আমরা অলরেডি করছি না। দেখো প্রথমে কি করব, মেশানোর পূর্বে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ চালনার পূর্বে ধাতুর ভর, এরপর তড়িৎ বিশ্লেষণ চালনা করার পরে ধাতুর ভর, দুটার বিয়োগফল থেকে আমরা কি বের করব, অবশিষ্ট ধাতুর পরিমাণ দ্রবণের মধ্যে বা মিশ্রণের মধ্যে, এরপর আমরা ঘনমাত্রার ভ্যালুটা বের করে ফেলতে পারবো। দেখো কত সহজ, তার মানে এটা আমরা করতে পারবো। হ্যাঁ, তোমরা তারপরেও বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা ম্যাথটা, একই টাইপের ম্যাথ দেখে তোমরা স্কিপ করে যেও না। কোষে অনুসৃত ফ্যারাডের সূত্র বিবৃতিও ব্যাখ্যা করো। তো দেখো আমরা এই দ্রবণ দেখে বুঝতে পারছি যে একই পরিমাণ বিদ্যুৎ চালনা করা হলে, মানে আমাদের যে পরিমাণ ধাতু জমা হচ্ছে, এই যে দেখো ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হচ্ছে, এই যে এখানে ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হচ্ছে, ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হচ্ছে, দেখো এই যে এখানে হচ্ছে ক্যাথোডে ধাতু জমা হবে, যে পরিমাণ ধাতু জমা হবে, ক্যাথোডে যে পরিমাণ ধাতু জমা হবে, হ্যাঁ, সেটার পরিমাণটা কিসের উপর ডিপেন্ড করছে? সেটার পরিমাণটা ডিপেন্ড করছে কতটুকু চার্জ প্রবাহিত করছি বা কতটুকু বিদ্যুৎ প্রবাহিত করছি তার উপরে, কতটুকু বিদ্যুৎ প্রবাহিত করছি তার উপরে। তাহলে দেখো ওই যে পরিমাণ চার্জ প্রবাহিত করছি, হ্যাঁ, চার্জ প্রবাহিত করছি সেটা যতটুকু ধাতু জমা হচ্ছে তার সমানুপাতিক। তার মানে কি W = ZQ। তার মানে আমাদের এটা হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র, বিবৃতিও ব্যাখ্যা করতে হবে। ফ্যারাডের প্রথম সূত্র অলরেডি বিবৃতি আমি দেখিয়েছি, বিবৃতি দেখিয়েছি কোথায়? ওই যে লেখা ছিল তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণের সময়, তাই না? বিগলিত বা দ্রবীভূত তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ চালনার সময়, হ্যাঁ, চালনার সময় ক্যাথোডে যে পরিমাণ ধাতু সঞ্চিত হয় বা যে পরিমাণ ধাতু জমা হয় তা প্রবাহিত চার্জের সমানুপাতিক বা প্রবাহিত আধানের সমানুপাতিক। আমরা কি পড়েছি না? পড়েছি তো। সো দেখো এটাই হচ্ছে বিবৃতি এবং ব্যাখ্যা করতে হবে। আমরা আরো কিছু কেস নিব। কোষে সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে? দেখো কতটি সিলভার পরমাণু, কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে, কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কতটি বলেছে, সংখ্যা বলেছে। তোমরা মাথায় রাখবা, যদি কখনো আমাদেরকে সংখ্যা বের করতে হয়, সংখ্যা বের করতে হয়, তাহলে অবশ্যই মোলে যেতে হয়, মোল নিয়ে কাজ করতে হয়। আমি তোমাদেরকে একটু দেখাই প্রথমভাবে কেমনে করতে পারি সেটাও দেখাবো, দ্বিতীয়ভাবে কেমনে করতে পারি সেটাও দেখাবো। ঠিক আছে? তো দেখো আমাদের কি বলেছে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দণ্ডে কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে? আমরা কি জানি? আমরা জানি W = MIT ডিভাইডেড বাই EF, তাই না? MIT ডিভাইড বাই EF। M এর ভ্যালু কত? সিলভারের জন্য 108 ইনটু I এর ভ্যালু দেওয়া আছে 8 অ্যাম্পিয়ার, T এর ভ্যালু কত দেওয়া আছে? 20 মিনিট, 20 ইনটু 60 সেকেন্ডে চলে আসলাম আমরা। ঠিক আছে? এই যেহেতু সিলভার, তাহলে সিলভারের জন্য 1, যেহেতু Ag প্লাস, তাহলে F হচ্ছে 96,500। আমরা কিন্তু পরিমাণটা পেয়ে যাচ্ছি, তাই না? আমরা দেখো এখান থেকে পরিমাণটা পেয়ে যাব। উপরে 108 ইনটু 8 ইনটু 20 ইনটু 60 ডিভাইডেড বাই 96500, তাহলে আমরা এখানে পাচ্ছি 10.74 গ্রাম। এবার বলেছে কতটি, তাই না? দেখো কতটি, তাহলে এটা বের করার উপায় হচ্ছে, দেখো 1 মোলের মধ্যে সিলভার পরমাণু থাকে কয়টা? অ্যাভোগাড্রো সংখ্যক 1 মোল বা 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক, সরি 1 মোল বা 108 গ্রাম। 8 গ্রামে সিলভার পরমাণু থাকে কতগুলো? সিলভার পরমাণু থাকে 6.02 10⁻23t। অতএব 10.74 গ্রামে সিলভার পরমাণু থাকে 6.02 10⁻23 ডিভাইডেড বাই 108 ইনটু এখানে কত হবে? 10.74। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের ফাইনাল উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে? ফাইনাল উত্তরটা পেয়ে যাব 5.99 10⁻22, 5.99 10⁻22
22 এতটি। এবার আসো, এটা তো গেল একটা নিয়ম, আমি বিকল্প নিয়মটা তোমাদেরকে শেখাই। দেখো এবার শেখাবো বিকল্প নিয়ম। বিকল্প নিয়ম, বিকল্প নিয়ম দেখো একবারেই করে ফেলা সম্ভব। এটা আমরা কি জানি, W is equal to MIT divided by EF, ফাইন। আমরা কি জানি, W divided by M এটা লেখা যায় IT divided by EF, তাহলে W divided by M সমান আমরা কি জানি, N লিখতে পারি, IT divided by EF আমি এটা তোমাদেরকে আমি দেখিয়েছি, W divided by M সমান N। দেখো তোমরা এই ফর্মুলাটা দেখেছো, W divided by M X divided by NA এটা দেখেছো না, V divided by 22.4, তাহলে N এর পরিবর্তে কি লিখতে পারি আমরা, X divided by NA IT divided by EF। এবার দেখো আমাদের এক্ষেত্রে ভ্যালুগুলো যদি বসাই, X এর জায়গায় X থাকলো, NA হচ্ছে 6.02 10 to the power 23 is equal to I এর ভ্যালু কত, 8, T এর ভ্যালু কত, 20 into 60, E হচ্ছে 1, 96,500। এই X এর ভ্যালুটাই হচ্ছে আমাদের উত্তর, X is equal to 5.99 into 10 to the power 22। তো দেখো কোনটা সহজ, আমার তো মনে হয় পরেরটা তোমাদের কাছে বেশি সহজ লাগবে। দেখো এটা হচ্ছে বিকল্প নিয়ম। দেখো একবারে ফর্মুলা দিয়ে কিন্তু সংখ্যা রিলেটেড ম্যাথ করে ফেললাম, একবারে দেখো একবারেই কিন্তু করে ফেললাম। আশা করছি এইভাবে তুমি যদি করতে পারো তাহলে দেখবা তোমার আসলে দুইবারের ঝামেলা নিতে হচ্ছে না, ঐকিক নিয়মও করা লাগছে না। এরকম টাইপের প্রশ্ন বোর্ড এক্সামে এসেছে, বোর্ড সিকিউ সলভ করতে গেলেই তুমি দেখতে পাবা। ঠিক আছে, ফাইন। তো এবার আমরা কয়েকটা প্রবলেম সলভ করলাম, তাই না, বেসিক পড়লাম, কিছু প্রবলেম সলভ করলাম। এবার আমরা কি করব, এবার আমরা বোর্ড সিকিউ সলভ করব। আর বোর্ড সিকিউ সলভ করতে যে তুমি দেখবা তোমার সবই সলভ হয়ে গেছে। বোর্ড সিকিউ সলভ করতে যে তুমি দেখবা তোমার কোনো কিছুই সলভ করা লাগছে না, সবগুলোই তোমার সলভ হয়ে গেছে। তো চলো আমরা মজায় মজায় সেগুলো একটু সলভ করে ফেলার চেষ্টা করব। ঢাকা বোর্ড 2023, প্রশ্নটা দেখেই পরিচিত লাগছে। 250 ml 0.5 জিঙ্ক সালফেট দ্রবণ, জিঙ্ক জিঙ্ক সালফেট উদ্দীপকের দ্রবণের মধ্যে 2.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 1 ঘন্টা যাবত চালনা করা হলো, তড়িৎ বিশ্লেষণের পর দ্রবণের ঘনমাত্রা কত হবে? আচ্ছা, এই প্রশ্নের সাথে কি এই প্রশ্নটার কোনো মিল আছে? আমি একটু দেখি তো এই প্রশ্নটার সাথে এই প্রশ্নের কোনো মিল আছে কিনা। সেম প্রশ্ন, অলরেডি সলভ হয়ে গেছে, তার মানে আমি সেই ধরনের প্রবলেমগুলোই তোমাদের জন্য সেট করেছিলাম যেগুলো বিগত বছরে সিকিউতে এসেছে। এখন দেখো খুব সহজ লাগছে না, প্রবলেমও সলভ হয়ে গেল, আমার সিকিউটাও সলভ করা হয়ে গেল। হ্যাঁ, এটার জন্য আমাকে খাটতে হয়েছে, এগুলো সাজাতে হয়েছে, কিন্তু তোমাদের কাছে জিনিসটা সহজ লাগে কোন ওয়েতে সেটাই আমি করার চেষ্টা করেছি। হ্যাঁ, সেটা আমি করার চেষ্টা করেছি, তার মানে কি আমাদের আর করার কোনো প্রয়োজন নাই। সো পানি পানি প্রশ্ন, পিপিপি পানি পানি প্রশ্ন। পরেরটা, টি সমান 2 ঘন্টা, আই সমান 2.5 অ্যাম্পিয়ার, রাজশাহী বোর্ড 2023। দেখো তো 500 ml 1 মোলার নিকেল নাইট্রেট দ্রবণ বিদ্যুৎ প্রবাহের পর এ পাত্রে দ্রবণের পরিবর্তিত ঘনমাত্রা, তার মানে এটাও অলরেডি আমি করে ফেলেছি, তাই না, ওই যে সেকেন্ড যে ম্যাথটা করলাম। তাহলে এটা হচ্ছে আমাদের সেই পিপিপি পানি পানি প্রশ্ন, তার মানে এই সিকিউরটাও সলভ হয়ে গেছে আমাদের অলরেডি। উদ্দীপকের এ পাত্রে দ্রবণে 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 15 মিনিট ধরে চালনা করার পর ঘনমাত্রা কত হবে? দেখো তো এইটা কি আমাদের আর সলভ করা দরকার আছে? দেখো তো আমাদের 10 অ্যাম্পিয়ার আই দেওয়া আছে, 15 মিনিট বের করতে বলেছে, ঘনমাত্রা বের করো, যা যা দেওয়ার কথা ছিল তাই তাই দেওয়া আছে। দেখো এই যে জিঙ্ক নাইট্রেট, একদম সেম টাইপ, সেম লাইক অ্যাজ ঢাকা বোর্ড 2023। তোমাদেরকে বলছিলাম না যে এই টাইপের প্রশ্ন 2023-এ এসেছে। দেখো কিসে এসেছে, রাজশাহী বোর্ড 23, ঢাকা বোর্ড 23, কুমিল্লাতে, হ্যাঁ রাজশাহী, হ্যাঁ ঢাকা, এরপর কুমিল্লা, ইভেন এর পরেও, হ্যাঁ আচ্ছা ইভেন এর পরেও দেখবা সিলভার পরমাণু সঞ্চিত হবে। আচ্ছা এরপরেও আসছি আমি, এগুলোর প্রত্যেকটার 2023 সালের প্রশ্ন। 2023-এ কোন প্রশ্ন এসেছে? ঘনমাত্রা, পরিবর্তিত ঘনমাত্রা বের করো।
আশা করছি এখন পরিবর্তিত ঘনমাত্রা তোমার কাছে একদম পানি হয়ে যাবে। 2024-এ কিন্তু একই টাইপের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? একটু খেয়াল রাখতে হবে, তোমাদের সবাইকে একটু খেয়াল রাখতে হবে। ফাইন, এটা তাহলে অলরেডি আমাদের হয়ে গেছে। এই প্রশ্নটাও মাত্র সলভ করলাম। দেখো তো, উদ্দীপকের কোষে অনুসৃত ফ্যারাডের সূত্র বিবৃত ব্যাখ্যা করো। তাহলে দেখো তো, এই প্রশ্নটাকে আমি অলরেডি করিয়ে ফেলেছি না? দেখো তো, ফ্যারাডের সূত্র বিবৃত ব্যাখ্যা করো, এই যে অনুসৃত সূত্র বিবৃত ব্যাখ্যা করো, তার মানে এটাও আমাদের হয়ে গেছে। তাহলে দেখো, ম্যাক্সিমাম প্রশ্নই কিন্তু অলরেডি তোমাদের সলভ করা হয়ে গেছে। পরের প্রশ্নটা একটু দেখো তো, সিলভার দণ্ডে কতটি সিলভার পরমাণু? আমি এটা দুই ভাবে সলভ করিয়ে দেখাইলাম তোমাদেরকে। কতটি সিলভার পরমাণু সঞ্চিত হবে? একভাবে না, দুই স্টেপে। বিকল্প নিয়মটাও করিয়েছি, সোজা নিয়মটাও করিয়েছি। তাহলে দেখো, হয়ে গেছে না? অলরেডি হয়ে গেছে। তাহলে দেখো, ফ্যারাডের সূত্র থেকে যে কোনো প্রশ্ন আমরা সলভ করতে পারবো। দেখো, এটাতেও দেখো, 1 নং পাত্রের ধাতব আয়নটি মানে জিঙ্ক অর্ধেক পরিমাণ ক্যাথোডে সঞ্চিত করতে 2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত সময় প্রবাহিত করতে হবে? কত সময় প্রবাহিত করতে হবে তার মানে কি? ফ্যারাডের সূত্রেরই ম্যাথ, একদম ফ্যারাডের সূত্রেরই ম্যাথ, আগে যেগুলো আমরা করেছি। ধরো W1 বের করা, হ্যাঁ, তারপর ওটাকে কাজে লাগিয়ে আমরা W2 বের করতে যে আমরা T এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো। এরপর চিত্রমতে 1 ঘন্টা যাবত 3 অ্যাম্পিয়ার মাত্রার তড়িৎ চালনা শেষে তড়িৎ বিশ্লেষণে দ্রবণের ঘনমাত্রা কত হবে? দেখো, সেম ম্যাথ একদম, ওই যে রাজশাহী ময়মনসিংহ বোর্ড 2023। তার মানে ওই ঘনমাত্রা রিলেটেড ম্যাথ কিন্তু আবারও এসেছে ময়মনসিংহ বোর্ড 2023। তার মানে যেখানে লিখছিলাম, এই যে এখানে একই সাথে ময়মনসিংহ বোর্ড, দেখো এই টাইপ 1 থেকে কতগুলো জায়গাতে প্রশ্ন এসেছে। ময়মনসিংহ বোর্ড 2023-এও কিন্তু একই ধরনের প্রশ্ন এসেছে। আশা করছি ঘনমাত্রা রিলেটেড প্রশ্ন সামনে যে কোনো বছরে আসলে তোমরা ভুল করবা না। চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু সঞ্চিত হবে? দেখো, খুবই সহজ। পি কোষে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে কি পরিমাণ ধাতু জমা হবে? তার মানে কি, ম্যাথটা দেখো কত ইজি। ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে? তাহলে W ইজ ইকুয়াল টু, ফর্মুলাটা কি দেখো, W ইজ ইকুয়াল টু, হ্যাঁ, W ইজ ইকুয়াল টু ZIT, হ্যাঁ, ZIT, তাই না? তাহলে Z বের করতে গেলে MIT ডিভাইড বাই EF। তাহলে M হচ্ছে কার জন্য? কপারের জন্য, 63.5। I এর ভ্যালু কত? 5। এরপর 10 মিনিট, 10 ইন্টু 60, ঠিক আছে? এরপর E, যেহেতু কপার তাই 2 ইন্টু 96,500। এটা যদি আমরা বসাই তাহলে আমরা এখান থেকে ম্যাথটা সহজেই সলভ করে ফেলতে পারবো, তাই না? তাহলে দেখো, এটা বাদ দিলে আমরা পাচ্ছি উপরে 63.5 ইন্টু 5 ইন্টু 6 ডিভাইডেড বাই, কারণ ওখানে 10 6 চলে গেছে, 2 ইন্টু 96,500 সমান আমরা পাচ্ছি 9.87 ইন্টু 10 টু দি পাওয়ার -3 গ্রাম। হ্যাঁ, এত কম এসেছে যে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট ধরে চালনা করলাম। তাহলে উপর 63.5 ইন্টু 5 ইন্টু 6 ডিভাইড বাই 2 ইন্টু 96,500। তো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? খুবই সহজ একটা প্রশ্ন, এবং এই টাইপের প্রশ্নগুলো তোমরা আশা করছি যে 10টা ফর্মুলা তোমাদেরকে দেখিয়েছি সেগুলো থেকে তোমরা সলভ করতে পারবে। সি অর্ধকোষে 2 কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে কত গ্রাম ধাতু সঞ্চিত হবে? তার মানে আমাদের ফ্যারাডের সূত্র থেকে আমরা এগুলো সলভ করতে পারবো, ঠিক আছে? ফ্যারাডের সূত্র থেকে এগুলো আমরা সলভ করতে পারবো। পরের ম্যাথটা, সম্পূর্ণ সঞ্চিত করতে কত কুলম্ব বিদ্যুতের প্রয়োজন হবে? তার মানে ফ্যারাডের সূত্র থেকে আমরা এগুলো সলভ করতে পারবো। তো আশা করছি এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এই যে কোষ্ঠীর ক্যাথোডে কতটি নিকেল পরমাণু সঞ্চিত হবে, এই টাইপের প্রশ্ন কিন্তু অলরেডি আমি দেখিয়েছি তোমাদের, তাই না? কতটি যদি বলা হয় তাহলে একটাই ফর্মুলা, W ইজ ইকুয়াল টু MIT ডিভাইডেড বাই EF। তাহলে W ডিভাইড বাই M ইজ ইকুয়াল টু IT ডিভাইড বাই EF। ঐকিক নিয়মে যাব না আমরা, N ইজ ইকুয়াল টু IT ডিভাইড বাই EF। তারপর হচ্ছে X ডিভাইডেড বাই NA ইজ ইকুয়াল টু IT ডিভাইড বাই EF। এখান থেকে এক্সটা বের করে ফেলতে পারলে হয়ে যাবে। সেম টাইপের ম্যাথ কিন্তু অলরেডি তোমাদেরকে আমি সলভ করে দেখিয়েছি, তাই না? সেম টাইপের ম্যাথ অলরেডি দেখিয়েছি। 60 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কি পরিমাণ ধাতু জমা হবে? সো আমরা টাইপ 1টা শেষ করে ফেলতে পারলাম। তো টাইপ 1 এর মধ্যে আমরা ফ্যারাডের সূত্র রিলেটেড যত ধরনের ম্যাথ হতে পারে সেগুলো দেখলাম। ফ্যারাডের সূত্রের বেসিকটা যখন পড়ছি
তখন যে সূত্রগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়েছি। আশা করছি ফ্যারাডের সূত্র থেকে এবছরে আসা বা সামনে যে কোনো সময়ে আসা যে কোনো প্রশ্ন তোমরা সলভ করে ফেলতে পারবা। তো আমরা এখন টাইপ 2টা শুরু করব, তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষ। তো চলো, তড়িৎ রাসায়নিক কোষ বলতে কি বোঝায়? তড়িৎ রাসায়নিক কোষ, অ্যাকচুয়ালি তড়িৎ কোষ দুই প্রকার। যে কোষের মাধ্যমে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে অথবা যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয় তড়িৎ কোষ। হ্যাঁ, তড়িৎ কোষ দুই প্রকার। তড়িৎ কোষ দুই প্রকার, এক হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ আর আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই দুইয়ের মধ্যে কনসেপচুয়াল পার্থক্য কি? কনসেপচুয়াল পার্থক্য হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষে, হ্যাঁ, তড়িৎ রাসায়নিক কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, মনে থাকবে? তাহলে দেখো, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় যেই কোষে, সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ। তো সিম্পলি চলো আমরা একটু দেখে ফেলার চেষ্টা করব তড়িৎ রাসায়নিক কোষ এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের বেসিক ব্যাপারটা আসলে কি। তো এখানে ঘটনা যেটা হয় তোমরা একটু খেয়াল করলেই বুঝতে পারবা। এখানে ঘটনা যেটা হয় দেখো, আমি একটা তড়িৎ রাসায়নিক কোষ একেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ওকে, অলরেডি হয়তো এই ধরনের কোষ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, ভালো আইডিয়া আছে। তারপর আমি চেষ্টা করছি তোমাদের তড়িৎ কোষ সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার, যাতে তোমরা বিভিন্ন ধরনের সিকিউ আসলে সলভ করতে পারো। মূলত কি হয় এই জায়গাগুলোতে আমি সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এটা একটা তড়িৎ কোষের মধ্যে ধাতব দণ্ড ডোবানো আছে। হ্যাঁ, ধাতব দণ্ড ডোবানো আছে। ওকে, তড়িৎ বিশ্লেষ্য, ধরো এই তড়িৎ বিশ্লেষ্য বা ইলেকট্রোলাইট, এটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি তোমাদেরকে। ফাইন। তো এখানে এটা হচ্ছে ধরো ধাতুর তৈরি, আমরা পরে এক্সপ্লেন করছি কোন ধাতুর তৈরি এবং কিভাবে ফাংশন করে এটা। হ্যাঁ, ফাইন। আশা করছি এই ধরনের কোষ তোমরা দেখেছো এর আগেও। এবং বুঝতে সমস্যা হওয়ার কথা না। ওকে, তো এখানে আমরা একটা কোষ এঁকেছি। হ্যাঁ, এখানে আমরা একটা কোষ এঁকেছি, যে কোষের আমাদের পার্টগুলো আমরা যদি একটু বর্ণনা করি, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্যাথোড। হ্যাঁ, ক্যাথোড। আর এইটা হচ্ছে আমাদের অ্যানোড। এইগুলো হচ্ছে এক একটা তড়িৎদ্বার। এগুলো হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড। এদেরকে ইংরেজিতে বলা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার। আর এইটা হচ্ছে আমাদের ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য। হ্যাঁ, ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য। এবার এইটা হচ্ছে আমাদের একটা কাচ পাত্র। এইটা হচ্ছে আমাদের অ্যানোড এবং ক্যাথোড। অ্যানোড হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষের অ্যানোড হচ্ছে ঋণাত্মক প্রান্ত, ক্যাথোড হচ্ছে ধনাত্মক প্রান্ত। ইলেকট্রন এদিক থেকে এদিকে প্রবাহিত হয় আর বিদ্যুৎ হচ্ছে তার বিপরীত দিক দিয়ে প্রবাহিত হয়। তো এই হচ্ছে অবস্থা। এবার আমরা যদি আলাদা আলাদাভাবে ধাতুগুলোর নাম উল্লেখ করি, যেমন দেখো, এইটা হচ্ছে যদি বলি জিঙ্ক ধাতুর তৈরি, এইটা হচ্ছে কপার ধাতুর তৈরি। এই দ্রবণের মধ্যে আছে জিঙ্ক সালফেট অর্থাৎ জিঙ্ক 2+, SO4 2- আছে।
এই দ্রবণের মধ্যে কপার 2+ এবং SO4 2- আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে একটা বাল্ব, বৈদ্যুতিক বাল্ব, এটা বৈদ্যুতিক বাল্ব। ঠিক আছে, তো দেখো এবার আমরা যদি তড়িৎ বিশ্লেষণ চালনা করি তাহলে কি কি ঘটনা ঘটবে সেটা চলো তোমাদেরকে একটু দেখাই কি কি ঘটনা ঘটবে। এই অ্যানোডের জিঙ্ক, যেহেতু আমরা কি জানি, আমরা জানি আজ কবি, তাই না? আজ হচ্ছে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, তাই না? আমরা জানি এটা। তাহলে দেখো অ্যানোডে জারণ, তাহলে এই জিঙ্ক অ্যানোডে দুটো ইলেকট্রন ত্যাগ করে জারণ বিক্রিয়া ঘটাবে। তাহলে আমাদের অ্যানোডের বিক্রিয়াটা কি হবে সবাই একটু দেখো তো। জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হবে। জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হবে। তাহলে দেখো জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ যখন পরিণত হচ্ছে তখন কিছু পরিমাণ জিঙ্ক ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং জিঙ্ক 2+ আকারে দ্রবণে চলে আসবে। ওই দুটো ইলেকট্রন তারের মধ্য দিয়ে যাবে, তাহলে ইলেকট্রন মাইনাস থেকে প্লাসের দিকে প্রবাহিত হবে, তাহলে বিদ্যুৎ তার বিপরীত দিকে প্রবাহিত হবে এবং এখানে বিদ্যুৎ উৎপন্ন হলে বাল্বটা জ্বলে উঠবে। ক্যাথোডে কি হচ্ছে, ওই দুটো ইলেকট্রন যখন এখানে চলে আসবে তখন এই কপারটা, দণ্ডের কপার, সেই দুটো ইলেকট্রন গ্রহণ করবে না। কারণ কি? কারণ কপার একটা ধাতু, ধাতু তো ইলেকট্রন গ্রহণ করে না। তখন দেখা যায় ওই ইলেকট্রন দ্রবণের মধ্যে চলে আসে, দ্রবণের মধ্যে থাকা কপার 2+ সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে। তো ক্যাথোডের বিক্রিয়াটা কি হয়? কপার 2+ সে দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হয় এবং ফাইনালি আমরা কি দেখি? ফাইনালি আমরা দেখতে পাই ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি হয়ে যায়, আমরা একটা কোষ বিক্রিয়া পাই। আমরা ফাইনালি একটা কোষ বিক্রিয়া পাই। তো কোষ বিক্রিয়াটা কি? জিঙ্ক প্লাস কপার 2+, কপার প্লাস জিঙ্ক 2+, কপার প্লাস জিঙ্ক 2+, হ্যাঁ, কপার প্লাস জিঙ্ক 2+। তো এটাই হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। তো এই তিনটাই হচ্ছে বিভিন্ন সিকিউতে তোমরা পাবা, যে তোমাদেরকে বলবে ভিন্ন ভিন্ন কোষ দিয়ে বলবে এইটা তোমরা উল্লেখ করো, ভিন্ন ভিন্ন কোষ দিয়ে বলবে এটা তোমরা ড্র করো। ঠিক আছে, এই কোষের মাধ্যমে আমরা কি পাই? এই কোষের মাধ্যমে আমরা কি পাই? বিদ্যুৎ পাই, ভোল্টেজ, কতটুকু বিদ্যুৎ, সে বিদ্যুৎ আমরা পাই এই কোষের মাধ্যমে। ঠিক আছে, এবং এটা থেকেই বিভিন্ন সময় বিভিন্ন সিকিউ আসতে দেখা গিয়েছে। অ্যানোডের বিক্রিয়া লিখো, ক্যাথোডের বিক্রিয়া লিখো। ঠিক আছে, ফাইন। তো এই গেল, এটাকে বলা হয় একটা গ্যালভানিক সেল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় গ্যালভানিক সেল। গ্যালভানিক সেল। ঠিক আছে, এটা থেকে যে রেগুলার প্রশ্ন হয় তা না, মাঝে মধ্যে প্রশ্ন করে। এবার তাহলে একটা তড়িৎ বিশ্লেষক কোষ সম্পর্কে আমাদের জানা দরকার। এখানে কি হয় আমরা জানলাম অলরেডি, যে এখানে কি হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। এখানে কি হয়? এখানে কি হয়? এখানে তড়িৎ শক্তি, এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। রাসায়নিক শক্তিতে পরিণত হয়। ঠিক আছে, তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় এখানে। তাহলে চলো এটার একটা কোষ দেখে নেওয়া যাক। এটা একটা কোষ দেখে নেওয়া যাক। এটা একটা কোষ দেখে নেওয়া যাক। ফাইন। ওকে, তো দেখো আগের মতোই আমরা তড়িৎ কোষ ড্র করছি, আগের মতোই। তো দুইটা দণ্ড, হ্যাঁ, এবং এর মধ্যে আমাদের বিভিন্ন তরল দ্রবণ ডোবানো আছে আগের মতোই, একদম সেম আগের মতোই। দেখো এর মধ্যে তরল দ্রবণ ডোবানো আছে, তাই না?
ওকে, তো আমরা এবার যে কাজটা করব, NaCl এর তড়িৎ বিশ্লেষণ করব আমরা। আর এর মধ্যে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। হ্যাঁ, এর মধ্যে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। এর মধ্যে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে। সেমি পারমিয়েবল মেমব্রেন মানে দ্রবণটা যাওয়া আসা করার জন্য। যেমন আগের কোষটাতে কি আছে, একটা লবণ সেতু ছিল, ঠিক আছে, লবণ সেতু ছিল, ফাইন। এবার আসো, ধরো এটা হচ্ছে আমাদের সেই অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, হ্যাঁ এটা অ্যানোড, আর এইটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে প্লাস প্রান্ত, এটা মাইনাস প্রান্ত, এটা ব্যাটারি প্লাস প্রান্ত, এটা ব্যাটারি মাইনাস প্রান্ত, ফাইন, কোনো সমস্যা নাই। এবার আসো আমরা NaCl এর তড়িৎ বিশ্লেষণ করব। NaCl এর তড়িৎ বিশ্লেষণ করব আমরা। তখন কি হবে দেখো, Na প্লাসটা নিশ্চয়ই ভেঙে যাবে Na প্লাস আর Cl মাইনাস আকারে। তখন আমরা যেটা পাবো যে Na প্লাসের Na প্লাসটা মাইনাসের দিকে আকৃষ্ট হবে, মাইনাস তড়িৎদ্বারের দিকে, Cl মাইনাসটা প্লাস তড়িৎদ্বারের দিকে আকৃষ্ট হবে। তখন আমাদের অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াটা কিরকম হবে দেখো। অ্যানোডের বিক্রিয়া, অ্যানোডে ক্লোরিন মাইনাস ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্লোরিনে পরিণত হবে। দুইটা ক্লোরিন একত্রিত হয়ে Cl2 গ্যাসে পরিণত হবে। এভাবে অ্যানোডে জারণ বিক্রিয়া সংঘটিত হওয়ার পরে ক্যাথোডে সোডিয়াম প্লাস, ক্যাথোডে তো বিজারণ ঘটে, ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। সো এইটাই হচ্ছে আমাদের অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া, যেটা বিভিন্ন সময় পরীক্ষায় আসতে পারে এবং সাধারণত তড়িৎ রাসায়নিক কোষ থেকে এই প্রশ্নগুলো করে। এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। এই ব্যাটারি থেকে তড়িৎ এসে এখানে রেডক্স বিক্রিয়া, জারণ এবং বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়, ঠিক আছে। তো আমরা দেখো দুইটা কোষ থেকে জেনে নেওয়ার চেষ্টা করলাম যে কিভাবে তড়িৎ বিশ্লেষণ ফাংশন করে। তো এবার আসো, দেখবা সব সিকিউ সলভ হয়ে গেছে অলরেডি। অ্যানায়ন এবং ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, এটা যদিও এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, রিটেনের জন্য খুব একটা লাগে না, তবে অ্যানোড এবং ক্যাথোড আইডেন্টিফাই করার জন্য এটা লাগে। সক্রিয়তা সিরিজে যে উপরের দিকে রয়েছে সে অ্যানোড, যে নিচের দিকে রয়েছে সে হচ্ছে ক্যাথোড। যে উপরের দিকে সে অ্যানোড, যে নিচের দিকে সে হচ্ছে ক্যাথোড। তাহলে উপরে অ্যানোড, নিচে ক্যাথোড। তাহলে যে উপরে থাকবে তার জারণ বিভব বেশি, তাই সে অ্যানোড। জারণ বিভব বেশি, জারণ বিভব বেশি, তাই সে অ্যানোড হিসেবে কাজ করবে। অনেক সময় আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই যে সক্রিয়তা সিরিজের নিচের দিকে তার বিজারণ বিভব বেশি, তাই সে ক্যাথোড হিসেবে কাজ করবে। এই যে দেখো, জারণ বিভব বেশি, বিজারণ বিভব বেশি, কাদের জন্য? ক্যাটায়নদের মতো। তো আমরা এটা মুখস্থ করে ফেলবো। লিজাকে কানা, ম্যাকগাইভার এলো যেন, ফিরে ক্রোমিয়াম কাঠ নিয়ে টিন পাবে হাই, কুলাঙ্গার হাজি হাজি পিটাবে আমায়। এটা আমাদের মুখস্থ থাকতে হবে এমসিকিউ রিটেন দুইটার জন্য এবং কনসেপ্টের জন্য। আর এখানে হচ্ছে NSC বায়ো, এটাও তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। মাইনাসের ক্ষেত্রে আবার উল্টা, উপরের দিকে বিজারণ বিভব বেশি, নিচের দিকে জারণ বিভব বেশি, ঠিক আছে? দ্যাটস ইট। এবার আসো আমরা একটা প্রশ্ন সলভ করব। কোষটিতে অর্ধকোষ বিক্রিয়া, তার মানে কি? জারণ অর্ধকোষ, বিজারণ অর্ধকোষ, মানে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া আমাদেরকে দেখাইতে হবে এবং কোষ বিক্রিয়াটা, অর্থাৎ তিনটা জিনিস দেখাইতে হবে, তাই না? সে আগের মতো, একদিকে হচ্ছে অ্যালুমিনিয়াম আর একদিকে হচ্ছে ম্যাঙ্গানিজ। তাহলে কে অ্যানোড, এই যে বাম তড়িৎদ্বারটা হচ্ছে অ্যানোড। আমরা দেখেই বুঝতে পারছি যে এই যে এখানে গ্যালভানোমিটার থাকতে পারে, অ্যামিটার থাকতে পারে, বাল্ব থাকতে পারে, তার মানে এটা একটা তড়িৎ রাসায়নিক কোষ, তাই না? আর এটা হচ্ছে আমাদের সল্ট ব্রিজ বা লবণ সেতু। তাহলে অ্যানোডের বিক্রিয়া কি? এই যে অ্যালুমিনিয়াম ধাতুর তৈরি, অ্যালুমিনিয়াম কি করবে? তিনটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ পরিণত হবে। ক্যাথোডে কি ঘটনা ঘটবে? ওই তিনটা ইলেকট্রন এ পর্যন্ত আসতে আসতে ম্যাঙ্গানিজ সেই ইলেকট্রন নেবে না, দ্রবণে থাকা ম্যাঙ্গানিজ 2+ সেই ইলেকট্রন গ্রহণ করবে। সে দুটো ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ ধাতুতে পরিণত হবে। অ্যানোড এবং ক্যাথোড গেল, এবার হচ্ছে কোষ বিক্রিয়া যাবে, তাই না? সমস্যা অন্য জায়গায়, ইলেকট্রন ইলেকট্রন কাটাকাটি করতে পারছি না। তাহলে এটাকে আমরা গুণ করব কত দ্বারা? 2 দ্বারা। আর এটাকে গুণ করব আমরা 3 দ্বারা। তাহলে দেখো 2, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 2,
এটা 3, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 3। তখন এইটা আর এইটা কাটাকাটি করা যাবে। তখন ফাইনালি আমরা কোষ বিক্রিয়া পাবো কি দেখো, কোষ বিক্রিয়া দেখো 2Al প্লাস 3Mn2 প্লাস, তাহলে পাচ্ছি 2Al3 প্লাস প্লাস 3Mn। সো এই তিনটা জিনিসই চাইছে ওরা। আগে কিন্তু এই কনসেপ্টটা তোমাদেরকে দেখাইছি, যে এরকম প্রশ্ন হয়। দেখো সহজেই সলভ হয়ে গেল। তো এবার চলো, এই টাইপ থেকে আসলে তেমন কোনো সিকিউ আসে নাই, একটা দুইটা সিকিউ আসছে, আমরা মুখে মুখে দেখেই সলভ করে ফেলতে পারবো। প্রদত্ত তড়িৎদ্বার সমন্বয়ে কোষ গঠন করে অর্ধকোষ ও কোষ বিক্রিয়া লিখো। ঠিক আছে, তাহলে নিকেল আর সিলভার। দেখো আমি তোমাদেরকে হেল্প করছি, খুবই সহজ এটা সলভ করতে পারবা। নিকেল, তাহলে নিকেল অ্যানোডের বিক্রিয়া, নিকেল দুটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2 প্লাসে পরিণত হচ্ছে। ক্যাথোডের বিজারণ অর্ধবিক্রিয়া হচ্ছে সিলভার প্লাস, সে ইলেকট্রনটা গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হচ্ছে। আমাদের যেহেতু সমতা হয়নি, তাই এটাকে 2 দ্বারা গুণ করে দিতে হবে। এরপর আমরা কি পাবো? এরপর আমরা কোষ বিক্রিয়া পাবো, তাই না? আমরা পাবো এরপর কোষ বিক্রিয়া, যেহেতু কোষ বিক্রিয়াও লিখতে বলেছে। কোষ বিক্রিয়া, তো দেখো কোষ বিক্রিয়া এটা কাটা, তাহলে নিকেল প্লাস 2Ag প্লাস নিকেল 2 প্লাস প্লাস 2Ag। তাহলে দেখো কত সহজে আমরা প্রশ্নটা সলভ করে ফেললাম, মানে মোস্ট ইজি। এটা জাস্ট তুমি একটু বাংলায় লিখে দিবা যে নিকেল 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, সিলভার একটা ইলেকট্রন গ্রহণ করেছে। KNO3, এই প্রশ্নটা অলরেডি আমরা সলভ করে ফেলেছি, তাই না? অলরেডি দেখো এই প্রশ্নটা কিন্তু সলভ করলাম, তাই না? কিছুক্ষণ আগে দেখো এই কেসটা আমি অলরেডি সলভ করে ফেলেছি, তার মানে এটা অলরেডি আমাদের হয়ে গেছে। পিপিপি, উদ্দীপকের অ্যালুমিনিয়াম পাত্রে সংগঠিত কোষ বিক্রিয়া লিখো। অ্যালুমিনিয়াম পাত্রে সংগঠিত কোষ বিক্রিয়া দেখো অ্যালুমিনিয়াম পাত্র, তার মানে কি? পাত্র বললে পাত্র অলওয়েজ অ্যানোড। হ্যাঁ, অ্যালুমিনিয়াম পাত্রে সংগঠিত বিক্রিয়া, তাহলে তোমরা মাথায় রাখবা পাত্র অলওয়েজ অ্যানোড, পাত্র অলওয়েজ অ্যানোড। তাহলে দেখো তুমি কিন্তু বাকি অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া তুমি লিখতে পারবা, বাকি অংশটুকু তুমি করে ফেলতে পারবা। আশা করছি বাকি অংশটুকু তুমি করে ফেলতে পারবা। বাকিটুকু তোমরা বাসায় একটু প্র্যাকটিস করো, দ্যাটস ইট। ঠিক আছে, সো আমরা টাইপ 2টা কমপ্লিট করে ফেললাম। আমাদের টাইপ 3 এবং টাইপ 4 আর 2টা টাইপ আছে, কিন্তু এই 2টা টাইপই আবার একই ধরনের। ই সেল বের করা, নার্নাস সমীকরণ থেকে ই সেল বের করা, এখান থেকে ই সেল বের করা, একদম সেম। সো এই 2টা টাইপ আমরা একসাথে করার চেষ্টা করব। আমরা এবার টাইপ 3 শুরু করব, ই সেল, এবং এটার সাথেই কানেক্টেড হচ্ছে আমাদের নার্নাস সমীকরণ। এই টাইপ 3 এবং টাইপ 4 একই সাথে আমরা পড়ার চেষ্টা করব, তবে প্রশ্নগুলো আলাদা আলাদা। তো আসো প্রথমে আমরা ই সেল বলতে কি বুঝি। ই সেল এটা ইএমএফ নামেও পরিচিত। হ্যাঁ, ইএমএফ মানে হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, ইলেকট্রোমোটিভ ফোর্স। তো দেখো এটাকে আমরা যখন ইলেকট্রোমোটিভ ফোর্স বলছি, এটাতে বাংলাতে আসলে ইএমএফ, এটাকে আমরা বলছি হচ্ছে কোষ বিভব। হ্যাঁ, কোষ বিভব, বিক্রিয়ার কোষ বিভব নির্ণয়, বিক্রিয়ার কোষ বিভব নির্ণয়, যেই শব্দের সাথে তোমরা সব থেকে বেশি পরিচিত, কোষ বিভব নির্ণয়। হ্যাঁ, ই সেল নির্ণয় বা বিক্রিয়ার কোষ বিভব নির্ণয় বা বিক্রিয়ার তড়িৎচালক বল নির্ণয়, বেশ ইজি একটা টাইপ। তো আসো এটার ফর্মুলাটা কি? ই নট সেল। প্রশ্ন হতে পারে ভাই ই নট কেন লিখলেন? এটা হচ্ছে প্রমাণ অবস্থা। প্রমাণ অবস্থা, প্রমাণ অবস্থা মানে কি? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 মোলার ঘনমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ। এইটাকে আমরা কি বলি? এসটিপি বলি, তাই না? এটাকে আমরা এসটিপি বলি বা প্রমাণ অবস্থা বলি। প্রমাণ অবস্থা চেঞ্জ হয়ে গেলে কিন্তু ই নট আমরা ব্যবহার করতে পারবো না। ই নট অ্যানোডের জারণ বিভব মানে অক্সিডেশন, প্লাস ই নট ক্যাথোডের বিজারণ বিভব বা রিডাকশন
ই নট অ্যানোড অক্স প্লাস ই নট ক্যাথোড রেড, ই নট অ্যানোড অক্স প্লাস ই নট ক্যাথোড রেড। তাহলে দেখো আমাদের একটা জিনিস কিন্তু তোমরা সবাই অলরেডি হয়তো বুঝো, দেখো জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস, এইটা মানে কিন্তু জিঙ্কের জারণ বিভব, রাইট? এটা মানে জিঙ্কের জারণ বিভব। ঠিক একইভাবে কপার 2 প্লাস কপার মানে এটা কিন্তু কপারের বিজারণ বিভব। জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস হচ্ছে জারণ বিভব, কপার 2 প্লাস কপার মানে কিন্তু বিজারণ বিভব, তাই না? দেখো জারণ সংখ্যা 0 থেকে 2 প্লাস বাড়ছে, জারণ 2 প্লাস থেকে 0 হইছে, বিজারণ, বিজারণ বিভব। ঠিক আছে, আবার আমরা কিন্তু চাইলে জিঙ্ক 2 প্লাস জিঙ্ক, এটাকেও কিন্তু আমরা বলতে পারি বিজারণ বিভব। প্রয়োজনে আমরা কিন্তু সাইন চেঞ্জ করে আমরা কিন্তু ভ্যালুটা জাস্ট উল্টে দিতে পারি। হ্যাঁ, জারণ বিভবকে বিজারণ বিভব, বিজারণ বিভবকে আমরা জারণ বিভব বানিয়ে নিতে পারি। ফর্মুলা আমাদের একটাই, ফর্মুলা আমরা কোনো চেঞ্জ করব না। দেখো লেখার সময় এভাবে করতে হবে, অ্যানোড ধরো জিঙ্ক, তাহলে জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস এভাবে লিখব এবং এই ভ্যালুটা খুঁজবো আমরা। ই নট কপার 2 প্লাস কপার, এই ভ্যালুটা খুঁজবো আমরা। ঠিক আছে, এই ভ্যালুটা খুঁজবো। যদি না দেওয়া থাকে তাইলে এই ভ্যালুটা আমরা বের করে নিয়ে তারপর ম্যাথ করব। ধরো কপারের ধরো দেওয়া আছে জারণ বিভব, তাহলে সেই জারণ বিভবের ভ্যালুটাকে উল্টায় ফেললে বিজারণ বিভব পেয়ে যাব। দ্যাটস ইট, ফাইন। এবার আসো ই সেল নির্ণয় স্বতঃস্ফূর্ততা যাচাই। তাহলে আমরা ই সেলের একটা ফর্মুলা দেখেছি, তাই না? ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোড এর অক্সিডেশন পটেনশিয়াল, ই নট ক্যাথোড রিডাকশন পটেনশিয়াল, তাই না? তাহলে অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ এইটা। এবার আসো, এবার হচ্ছে ডিসিশনটা কি। যদি ই নট সেল এর ভ্যালু 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ হয়, হ্যাঁ, তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আর যদি এরকম হয় ই নট সেল 0 থেকে ছোট, তার মানে এটা কিন্তু একটা পজিটিভ ভ্যালু, তাই না? আর এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু, তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত নয়, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। ঠিক আছে, এটা হচ্ছে স্বতঃস্ফূর্ততা যাচাই। পরের স্টেপ, কখনো কখনো বলবে পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা, মানে পাত্র পাত্রের ম্যাথগুলোতে পাত্র পছন্দ হইছে কিনা। হ্যাঁ, তাহলে এক্ষেত্রেও কনসেপ্টটা হচ্ছে ই নট সেল এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় অর্থাৎ পজিটিভ হয়, তখন আমরা তো অলরেডি জানলাম যে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হলে যেটা হয়, পাত্র ক্ষয় হয়ে যায়, যেন পাত্রে তখন দ্রবণ রাখা যাবে না, পাত্রে তখন দ্রবণ রাখা যাবে না। আর যদি হয় -0 থেকে ছোট, তখন অস্বতঃস্ফূর্ত এবং তখন পাত্রে দ্রবণ রাখা যাবে, অর্থাৎ পাত্র পাত্রের বিয়ে হবে। ঠিক আছে, আরেকটা লাইন তোমরা সবসময় মনে রাখবা, পাত্র যাকে উল্লেখ করা থাকে পাত্র প্রায়োরিটি বেশি, পিপিবি। পাত্র অলওয়েজ অ্যানোড হবে, পাত্র অলওয়েজ অ্যানোড হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। আরেকটা টাইপ কখনো কখনো মুক্ত শক্তির পরিবর্তন বের করতে বলতে পারে, ডেল জি নট, হ্যাঁ, গিভস এনার্জি মাইনাস এনএফ ই নট সেল। হ্যাঁ, ই নট সেল তো আমরা জানি অলরেডি। এনটা কি? এন হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, আদান প্রদান
নিষ্কৃত ইলেকট্রন সংখ্যা এফটা হচ্ছে 96,500 কুলম। ডেল জি হচ্ছে আমাদের দেখো ডেল জি হচ্ছে মুক্ত শক্তির পরিবর্তন, তার মানে জুল। ঠিক আছে, কত জুল শক্তির পরিবর্তন হচ্ছে। ই নট সেলটা আমরা আলাদা জায়গায় বের করে নিব। ঠিক আছে, আর ডেল জি নট যদি কখনো বের করতে বলে, ডেল জি নটের সাথে ই নট সেলের সম্পর্ক কি? উল্টো। যদি পজিটিভ হয় তাহলে কোষ বিক্রিয়া অস্বতঃস্ফূর্ত, পাত্রে দ্রবণ রাখা যাবে। মাইনাস হলে ডেল জি নট 0 থেকে ছোট যদি হয় তাহলে কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। ঠিক আছে, এইভাবে একটু মাথায় রাখতে হবে তোমাদের। তো দেখো কত সহজে আমরা কিন্তু দেখো এই কনসেপ্টগুলো বুঝে ফেললাম। এবার আমাদের কাজটা কি? এবার আমাদের কাজ হচ্ছে ম্যাথ করা। ঠিক আছে, এবার আমাদের কাজ হচ্ছে ম্যাথ করা। দেখো এবার আমাদের কাজ হচ্ছে ম্যাথ করা। খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে প্রত্যেকটা জিনিস। কয়েকটা ম্যাথ বুঝে ফেললেই দেখবা তোমার কাছে সবকিছু সহজ হয়ে গেছে। এক্স ও ওয়াই তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব এক্স আর ওয়াই। x2 প্লাস এক্স হইছে, তার মানে এখান থেকে আমি কি পাই দেখো তো, এখান থেকে আমি কি পাই দেখো, x2 প্লাস এক্স, x2 প্লাস কি হইছে? x হইছে, যার ভ্যালু হচ্ছে -0.44 ভোল্ট, তাই না? y2 প্লাস y হইছে, যার ভ্যালু হচ্ছে মানে বিভব হচ্ছে -0.25 ভোল্ট। তুমি তো এভাবে চিন্তা করবা। তারপর z2 প্লাস হইছে z ইজ ইকুয়াল টু -0.23 ভোল্ট। এবার গঠিত কোষের বিভব নির্ণয় করতে বলেছে x আর y এর। আমার প্রশ্ন হচ্ছে x আর y এর মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড? এটাই কিন্তু আলটিমেট কনসেপ্ট। x আর y এর মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড আমাদের কিন্তু বলা নাই। x কোন মৌলটা, y কোন মৌলটা, এটা কিন্তু কিচ্ছু বলে নাই। আমরা দুটো লাইন মনে রাখবো, সবাই খুব ভালো মতো এই দুটো লাইন মনে রাখবা। এক, যার জারণ বিভব বেশি সে সবসময় কি হবে? সে অলওয়েজ অ্যানোড হবে, কারণ উপরের দিকে থাকে। যার জারণ বিভব কম সে ক্যাথোড, আর যার জারণ বিভব কম সে ক্যাথোড। আর মানে উল্টোটা লিখবো না, যার বিজারণ বিভব বেশি সে হবে ক্যাথোড, যার বিজারণ বিভব বেশি। এখানে কি নিয়ে কথা হচ্ছে? এখানে জারণ বিভব নিয়ে কথা হচ্ছে, তাই না? এখানে বিজারণ বিভব নিয়ে কথা হচ্ছে। 2+ থেকে 0 হচ্ছে, সবার 2+ থেকে 0 হইছে, তার মানে এখানে সবগুলো কি? এখানে সবগুলো হচ্ছে বিজারণ বিভব, সবগুলো বিজারণ বিভব দেওয়া আছে। এখানে সবগুলো বিজারণ বিভব। দেখো 2+ ছিল 0 হইছে, 2+ ছিল 0 হইছে, 0 হইছে, 0 হইছে। এবার যার বিজারণ বিভব বেশি সে হচ্ছে ক্যাথোড। এক্স আর ওয়াই এর মধ্যে আমরা তুলনা করব, তাই না? আমাদের তুলনা এক্স আর ওয়াই এর মধ্যে। এক্স আর ওয়াই এর মধ্যে কার মান বেশি? -0.44 আর -0.25। হ্যাঁ, দেখো এই দুইয়ের মধ্যে কার বেশি? দেখো জাস্ট আমরা বেশি আর কম তুলনা করলেই হয়ে যাবে। দেখো মাইনাস মানটা বড় কার? ওয়াই এর বড়, তাহলে ওয়াই এর এই ভ্যালুটা বড়। y2 প্লাস y এর বিজারণ বিভব বেশি, তাই সে ক্যাথোড। তার মানে কি? x হচ্ছে অ্যানোড, তার মানে কি x হচ্ছে অ্যানোড। ক্লিয়ার? আরেকটা কাজ তোমরা করতে পারতে, দেখো তাহলে x2 প্লাস x ও হচ্ছে অ্যানোড। এইবার তোমাদেরকে যেটা শিখাচ্ছিলাম, দেখো এটার উল্টাই দিতে পারতা না? এই যে এটার উল্টাই দিতে পারতা না? দেখো এভাবে উল্টাইতে পারতা। x2 প্লাস x আছে, যার ভ্যালু -0.44। তাহলে এবার উল্টাই দিলে কি হবে? +0.44 ভোল্ট। y2 প্লাস ঘোরাই দিলে কি হতো? +0.25 ভোল্ট। এইবার এই দুটা কি বিভব বলো তো? এই দুইটা হচ্ছে জারণ বিভব। জারণ বিভব কার বেশি দেখো তো? x এর বেশি, x এর বেশি। যার জারণ বিভব বেশি সে হচ্ছে অ্যানোড,
যার বিজারণ বিভব বেশি সে হচ্ছে ক্যাথোড। মিলে গেছে না? তুমি যেভাবেই বোঝাও না কেন, যেভাবেই চিন্তা করো, অ্যান্সার বের করে ফেলতে পারবে। ঠিক আছে? সো কোনো মৌলের নাম দেওয়া নাই, আয়নের নাম দেওয়া নাই, কিন্তু আমরা অ্যানোড এবং ক্যাথোড কেমনে আইডেন্টিফাই করব এই ধরনের কেসে সেটা কিন্তু তোমাদেরকে শিখাই ফেললাম। শুধু দুটো লাইন, যার জারণ বিভব বেশি সে অ্যানোড, যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড। আসছে কোত্থেকে? মনে রাখবা আজ কবি থেকে। অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ। তাহলে যার জারণ বিভব বেশি সে অ্যানোড, যার বিজারণ বিভব বেশি সে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হবে। বিজারণ বিভব বেশি কার? ওয়াই এর, তাই ওয়াই ক্যাথোড। জারণ বিভব বেশি কার? অ্যানোডের, তাই এক্স হচ্ছে অ্যানোড। যে কোনো একটা বের করলেই হয়ে যাবে, এইটা অথবা এইটা। মানে ক্যাথোড বের করতে পারলে কি অ্যানোড হবে? তোমার কি আর কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তো এবার চলো আমরা এটা সলভ করে ফেলবো। তাহলে আমাদের ফর্মুলাটা কি? আমাদের ফর্মুলাটা হচ্ছে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল প্লাস ই নট ক্যাথোড এর রিডাকশন পটেনশিয়াল। ঠিক আছে? অ্যানোডের অক্সিডেশন পটেনশিয়াল মানে অ্যানোডের জারণ এবং ক্যাথোডের বিজারণ। তাহলে আমরা এবার একটু লিখি। ই নট অ্যানোড হিসেবে কাকে নিচ্ছি আমরা? এক্স কে নিচ্ছি। এক্স x2 প্লাস প্লাস y2 প্লাস y, এই ভ্যালুগুলো লাগবে। x2 প্লাস এর ভ্যালু কত? x2 প্লাস এর ভ্যালু তো উল্টে যাবে, প্লাস 0.44। y2 প্লাস y এর ভ্যালু কত? y2 প্লাস y এর ভ্যালু হচ্ছে মাইনাস 0.25। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি এদিকে 5, 9 হলে 14 হয়, 2 আর 1 3, 3 আর 1 হইলে হয় 14, 0.19। দ্যাটস ইট। এত ভোল্ট, এটাই হচ্ছে আমাদের কারেক্ট উত্তর। ঠিক আছে? খুবই সহজ ম্যাথ। কনসেপ্টটা কোথায়? কনসেপ্টটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড আইডেন্টিফাই করতে পারা। অ্যানোড এবং ক্যাথোড যদি তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে দেখবা এই ধরনের ম্যাথে তোমার কোনো সমস্যা হচ্ছে না। এই ধরনের ম্যাথে তোমাকে ই সেল বের করতে বলবে, তোমাকে বলবে পাত্রে দ্রবণ রাখা যায় কিনা, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কিনা, এইটুকু বের করতে পারলে বাকি দুইটা অ্যান্সার তো সহজ হয়ে গেছে। দেখো বাকি দুইটা অ্যান্সার কি? যেমন কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, আর স্বতঃস্ফূর্ত হলে পাত্রে দ্রবণ রাখা যাবে না, শেষ। আমরা আরো ম্যাথ করবো এরকম। 1 আর 2 নং তড়িৎদ্বারে লবণ সেতু সহ কোষ তৈরি করে তার বিভব বের করো। আমাদের বিভবই বের করতে বলেছে 1 আর 2। এবার সেই একই কেস আমাদের বের করতে হবে। সবসময় পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করবা। বের করতে হবে এর মধ্যে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। আমি জানি তোমরা নিজেরাই এখন করে ফেলতে পারবা। আবারও সেই লাইনটা লিখে দিচ্ছি। যার জারণ বিভব বেশি, যার জারণ বিভব বেশি সে অ্যানোড হিসেবে কাজ করবে। যার জারণ বিভব বেশি সে অ্যানোড হিসেবে কাজ করবে। এখানে দুইটারই জারণ বিভব দেওয়া আছে, A2 প্লাস 0.75, B2 প্লাস 0.40। কোনটা বড়? দুইটারই কোন বিভব দেওয়া? দুইটারই জারণ বিভব দেওয়া আছে, কারণ 0 থেকে 2 প্লাস 0 থেকে 2 প্লাস। তাহলে আমরা বুঝতে পারছি A এর জারণ বিভব বেশি, জারণ বিভব বেশি বেশি, তাই এ অ্যানোড হিসেবে কাজ করবে। আর এটা লিখে দিবা তোমরা সব সময়, বি এর জারণ বিভব কম কম, তাই যেটা দেওয়া আছে সেটাই বলবা, বি ক্যাথোড। ঠিক আছে? এবার যেহেতু ভ্যালু দেওয়া আছে আমরা ম্যাথ করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, অনেক ম্যাথ করাটা সহজ। তাহলে ই নট সেল is equal to E naught anode ox plus E naught cathode red। এবার দেখো অ্যানোড হিসেবে কাকে নিয়েছি আমরা? A কে নিয়েছি। তাহলে E naught S A2 প্লাস প্লাস B এর কি? B এর বিজারণ বিভব লাগবে, তাই না? B2 প্লাস B, কোনো সমস্যা নাই। অ্যানোডের জারণ বিভব প্লাস 0.75, ফাইন। এবার B2 প্লাস এর ভ্যালু দেওয়া আছে, মানে জারণ বিভবের ভ্যালু দেওয়া আছে। লাগবে কোনটা? বিজারণ বিভব লাগবে। তাহলে জাস্ট উল্টিয়ে দিলেই হয়ে যাবে, মাইনাস 0.40 ভোল্ট। ঠিক আছে? ভোল্টটা বাদ দাও, ওকে, একদম লাস্ট লাইনে যে করলেই হবে, প্লাস
0.35 ভোল্ট। এবার যদি বলো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, হ্যাঁ অবশ্যই কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত। পাত্রে দ্রবণ রাখা যাবে না, পাত্রে দ্রবণ রাখা যাবে না। বাকি দুইটা উত্তর কিন্তু চাইতেও পারতো, বাকি দুইটা উত্তর কিন্তু চাইতেও পারতো, তাই না? দেখো অনেক সহজ, এগুলো অনেক সহজ। 1 আর 2 নং দ্রবণকে লবণ সেতু দ্বারা সংযোগ করে কোষের মোট কোষ বিভব নির্ণয় করো। কার কার যোগ করব? 1 আর 2 নম্বর যোগ করব, মোট বিভব বের করব। মোট বিভব 1 আর 2, 1 আর 2 আমরা আমাদের মতো সাজায় নেই। চলো আমরা আমাদের মতো করে সাজায় নেই, ঠিক আছে? তাইলে দেখবা খুব সহজে উত্তর পেয়ে যাচ্ছে। A2 প্লাস A এর ভ্যালু কত দেওয়া আছে? 0.40 ভোল্ট। 1 আর 2 বলেছে না, তাহলে B প্লাস স্ল্যাশ B is equal to plus 1.66 ভোল্ট, ঠিক আছে? 1 আর 2 বলেছে না, ফাইন। তাহলে এই দুইয়ের মধ্যে কোন বিভব দেওয়া আছে? দুইটার সেম ভ্যালু বের করব আমরা। একটা জারণ বিভব আর একটা বিজারণ বিভব দেওয়া আছে কিন্তু, হ্যাঁ ধরে নিচ্ছে এখানে সবগুলো ভ্যালু কারেক্ট আছে। তাহলে A এর জারণ বিভব, B এর কিন্তু বিজারণ বিভব দেওয়া আছে। তাহলে দুইটারই আমরা সেম ফরম্যাটে নিয়ে যাব। দুইটার সেম ফরম্যাটে নিয়ে যেতে গেলে ধরো আমরা জারণ বিভবেই নিয়ে গেলাম, তাহলে 0.40 ভোল্ট আর B প্লাস এর ভ্যালু হচ্ছে -1.66 ভোল্ট। তাহলে এই দুইটারই কি ভ্যালু বলো তো? এটা এই দুইটারই দেখো জারণ বিভব বের করলাম আমরা। 2 প্লাস সরি এই দুইটারই, আচ্ছা উল্টে গেছে দেখো আবার, ছি 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 ছি। এখানে দেখো এখানে তো দুইটারই আসলে বিজারণ বিভবই দেওয়া আছে, আমি উল্টাচ্ছি কেন? এখানে দুইটারই বিজারণ বিভবই দেওয়া আছে, দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে। সরি আমি খেয়াল করিনি, এখানে দুইটারই কি দেওয়া আছে? বিজারণ বিভব দেওয়া আছে। কারণ দেখো 2 প্লাস থেকে 0 হইছে, প্লাস থেকে 0 হইছে। এ হচ্ছে 2 প্লাস থেকে 0 হইছে, প্লাস থেকে 0 হইছে, তাই না? আমি খেয়াল করিনি আসলে এ এর ক্ষেত্রে। তো দুইটারই বিজারণ বিভব দেওয়া আছে। আমরা একটা লাইন জানি, যার বিজারণ বিভব বেশি, যার বিজারণ বিভব বেশি বেশি সে হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করে, তাই না? তাহলে এক্ষেত্রে ক্যাথোড কে বলতো? বি হচ্ছে ক্যাথোড, এক্ষেত্রে বিটা হচ্ছে ক্যাথোড, হ্যাঁ ওকে। এবার তাহলে এ হচ্ছে অ্যানোড, কারণ এ এর বিজারণ বিভব কম, প্লাস 0.40 আর 1.66। তাহলে এবার আমরা ই নট সেল বের করব। ই নট অ্যানোড অক্স প্লাস ই নট ক্যাথোড রেড। তাহলে দেখো তো ই নট অ্যানোডের জারণ বিভব প্লাস ই নট ক্যাথোডের বিজারণ বিভব। তাহলে অ্যানোডের জারণ বিভবটা আমাদের উল্টে যাবে, তার মানে -0.40 প্লাস বি প্লাস বি 1.66। তাহলে দেখো প্লাস 1.26 ভোল্ট, এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, প্লাস 1.26 ভোল্ট। এবার কোষ বিক্রিয়া কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে? না, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, কারণ আমাদের ইনট সেলের ভ্যালু হচ্ছে পজিটিভ এসেছে। তো পরে ম্যাথে দ্রবণে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, তার মানে ওই যে পাত্র পাত্রের ম্যাথ চলে এসেছে। দেখো এখন আমরা দেখি যে পাত্র পাত্রের ম্যাথ, এই ধরনের ম্যাথকে বলা হয় পাত্র পাত্রের ম্যাথ। পাত্র পাত্রের বিয়ে হবে কিনা, পাত্র পাত্রের ম্যাথ, ঠিক আছে? তো দেখি বলেছে অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে। আমরা কিন্তু অলরেডি একটা কনসেপ্ট শিখে ফেলেছি, সেটা হচ্ছে আমাদের পাত্র বললে পাত্র অলওয়েজ অ্যানোড হবে। জিঙ্ক এবং অ্যালুমিনিয়ামের দুইটা ডাটা দেওয়া আছে। আমরা কি জানি? আমরা জানি পাত্র অলওয়েজ অ্যানোড, হ্যাঁ পাত্র অলওয়েজ অ্যানোড হিসেবে কাজ করবে, পাত্র অলওয়েজ অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে দেখো আমরা তো বুঝেই ফেললাম যে আমরা ফর্মুলাতে কি বসাবো। ই নট অ্যানোড অক্স, সবসময় তোমরা ফর্মুলাটা বসাবে, এরপর পরের লাইনে যে অ্যানোড এবং ক্যাথোড যে যে আছে তাদের নাম লিখবে, ঠিক আছে? তাহলে দেখো ই নট, যেহেতু অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রের কথা বলেছে, তাহলে অ্যালুমিনিয়াম এখানে কি? অ্যালুমিনিয়াম হচ্ছে অ্যানোড, অ্যালুমিনিয়ামের জারণ বিভবটা লাগবে, প্লাস ই নট ক্যাথোড হিসেবে কি?
দেখো অ্যালুমিনিয়াম ধাতুর পাত্রে জিঙ্ক সালফেটকে সংরক্ষণ করা যাবে কিনা, তাহলে জিঙ্কের বিজারণ বিভবটা আমাদের প্রয়োজন। তাহলে আমরা দেখব অ্যালুমিনিয়ামের জারণ বিভবটা দেওয়া আছে কিনা। হ্যাঁ, দেওয়া আছে, প্লাস 1.66 ভোল্ট দেওয়া আছে। জিঙ্কের জারণ বিভব দেওয়া নাই, জিঙ্কের জারণ বিভব দেওয়া আছে কিন্তু লাগবে বিজারণ বিভব 0.76 ভোল্ট। তাহলে দেখো এদিকে হচ্ছে 6 কত হইলে 6 হয়, 0 হইলে হয় 7, 7 কত হইলে 16 হয়, 7 হচ্ছে কত হইলে 16 হয়, তাহলে 9 হলে হয়, তাহলে হাতে 1, তাহলে 0.90 ভোল্ট প্লাস 0.90 ভোল্ট, 1.66 মাইনাস 0.76, 0.9, হ্যাঁ 0.9 প্লাস 0.9 ভোল্ট। এইবার দেখো আমাদের একটা রেফারেন্স দিয়ে দিতে হবে। ছোট ছোট ক্যালকুলেশনই অনেক সময় দেখা যায় যে ভুল হয়ে যাচ্ছে। যেহেতু ই নট সেল এর ভ্যালু 0 থেকে বড়, হ্যাঁ, তাই কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, তাই কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, অর্থাৎ অ্যালুমিনিয়াম পাত্রে সাথে জিঙ্কের বিয়ে হবে না, দ্রবণ রাখা যাবে না, দ্যাটস ইট। ঠিক আছে, পাত্র পাত্রে বিয়ে হচ্ছে না। ঠিক আছে, ওকে। তো এই ধরনের ম্যাথে আমাদের কাজ খুবই সহজ, ওই ইনট সেলটাই বের করতে হবে, শুধু আমাদের লাস্টে এই রেফারেন্সটা দিয়ে বলে দিতে হবে পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা। চলো এই সম্পর্কিত আরেকটা ম্যাথ আমরা করার চেষ্টা করে দেখি। হ্যাঁ, এই সম্পর্কিত আরেকটা ম্যাথ করার চেষ্টা করে দেখি। অ্যানোডের দ্রবণটির দীর্ঘকাল জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, জিঙ্ক পাত্রে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমাদের পাত্র পাত্রের আরো একটা ম্যাথ, পাত্র পাত্রের ম্যাথ। দেখবা পরীক্ষার হলে খাতা খুলেই পাত্র পাত্রের কথা মনে পড়বে পরিমাণগত রসায়নের জন্য, এবং এআর ভাইয়ের কথা দেখবা তোমাদের মনে পড়বে। তার মানে কি, অ্যানোডের দ্রবণটি, অ্যানোডের দ্রবণটি মানে কি নিকেল, এই যে নিকেল, দ্রবণটি জিঙ্ক পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা। আমরা অলরেডি বুঝে ফেললাম যে অ্যানোড এবং ক্যাথোড কে হবে। হ্যাঁ, নিকেল আর জিঙ্ককে নিয়ে আমাদের কাজ, সিলভার নিয়ে আমাদের কোনো কাজ নাই। তাহলে এই ডাটাগুলো আমাদের কাজে লাগবে এই ম্যাথটা সলভ করার জন্য। ফাইন, তো এবার আসো, আমরা জানি পাত্র অলওয়েজ অ্যানোড, তাহলে পাত্রকে নিয়ে আমরা সামনে আগাইতে পারি পাত্রের বাড়ির দিকে। তাহলে আমরা দেখব ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোড অক্স প্লাস ই নট ক্যাথোড রেড। হ্যাঁ, তাহলে দেখো ই নট যেহেতু পাত্র বলেছে জিঙ্ক, তাহলে জিঙ্ক অবশ্যই অ্যানোড হবে, অ্যানোডের জারণ বিভব প্লাস ই নট ক্যাথোড। ক্যাথোড হিসেবে কাকে নিচ্ছি তাহলে, দেখো অ্যানোডের দ্রবণ, তার মানে হচ্ছে নিকেল। নিকেলের জন্য নিকেল 2 প্লাস নিকেল, কারণ নিকেলের বিজারণ বিভবটা লাগবে আমাদের। তাহলে জিঙ্কের জন্য জারণ বিভব প্লাস 0.76 ভোল্ট, নিকেলের বিজারণ বিভবটা হচ্ছে মাইনাস 0.25 ভোল্ট, মাইনাস 0.25 ভোল্ট, তাহলে প্লাস 0.51 ভোল্ট। তাহলে এবার দেখো আমরা ই সেলের ভ্যালুটা পেয়ে গেলাম, এবং নিকেল 2 প্লাসের ভ্যালু কেন বসাইলাম, কারণ আমাদের নিকেল হচ্ছে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হবে, আর ক্যাথোডের বিজারণ বিভবটা লাগবে। যেহেতু আরো একবার ছেঁকা খাইলাম, তাই না, ই নট সেল এর ভ্যালু 0 থেকে বড়, তাই কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, অর্থাৎ পাত্রপাত্রের বিয়ে হবে না, পাত্রে দ্রবণ রাখা যাবে না, পাত্রে দ্রবণ রাখা যাবে না। ঠিক আছে, দেখো অনেক সহজ ম্যাথ। এত বড় পাত্র এবং এত বড় একটা চিত্র দেখে তোমাদের অনেকেরই মনে হচ্ছিল যে এই প্রশ্নটা মনে হয় অনেক কঠিন হবে, এটা আমরা সহজে সলভ করতে পারবো না, তা কিন্তু হয়নি। হ্যাঁ, আর একটা টাইপ বাকি আছে, যেটা হচ্ছে আমাদের কখনো কখনো এখানে একটা ঘনমাত্রা দেওয়া থাকবে, ওখানে একটা ঘনমাত্রা দেওয়া থাকবে, সেই ঘনমাত্রাকে কাজে লাগিয়ে নার্স সমীকরণের সাহায্যে আমাদের কিছু সিকিউ মাঝে মধ্যে এসে থাকে। তো চলো
এই সম্পর্কিত আমরা অনেকগুলো কনসেপ্ট জানলাম, অনেক ধরনের প্রবলেম সলভ করলাম। এবার আমরা এই সম্পর্কিত কিছু সিকিউ দেখে ফেলবো, ঠিক আছে? কিছু সিকিউ দেখবো, হ্যাঁ। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের নার্স সমীকরণের ম্যাথ, এটা আমরা পরে করব, হ্যাঁ। এটা এখানে আমাদের করতে হবে না, এটা আমাদের এইখানে করতে হবে না। এবার আমরা কিছু সিকিউ সলভ করে ফেলবো এই সম্পর্কিত, হ্যাঁ। একটা একটা করে সিকিউ সলভ করবো, দেখবা সবগুলো সিকিউ তোমাদের কাছে কমন। তো প্রথমে যে সিকিউটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে যশোর বোর্ড 2023, উদ্দীপকের কোষে সংগঠিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া সমীকরণ সহ লিখো, হ্যাঁ। কোষে সংগঠিত অর্ধকোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া উদ্দীপকের কোষে, দেখো নিকেল এবং সিলভারের, দেখো অলরেডি কিন্তু এটা আমরা আমাদের আগের টাইপের মধ্যে সলভ করে ফেলেছি, এটা আমরা আগের টাইপের মধ্যে সলভ করে ফেলেছি। উদ্দীপকের কোষে সংগঠিত কোষ বিক্রিয়া এবং কোষ বিক্রিয়া সমীকরণ সহ লিখো। তাহলে দেখো অ্যানোডে, অ্যানোডের বিক্রিয়া কি? অ্যানোডে কোন বিক্রিয়াটা হচ্ছে? নিকেল। নিকেল দুটা ইলেকট্রন ত্যাগ করে নিকেল 2+ এ পরিণত হচ্ছে, আর ক্যাথোডে, ক্যাথোডে কি করছে? সিলভার প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতুতে পরিণত হচ্ছে, তাই না? ফাইনালি আমরা কি পাচ্ছি এখান থেকে? এটাকে 2 দ্বারা গুণ করলাম, 2 2, তাহলে এটা আর এটা কাটাকাটি হচ্ছে, কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া হচ্ছে নিকেল প্লাস 2Ag প্লাস, হ্যাঁ, নিকেল 2+ প্লাস 2Ag, শেষ। এবং যদি এখানে আমাদেরকে বলতো ই সেলের ভ্যালু বের করো, সেটাও কিন্তু আমরা বের করতে পারতাম, তাই না? সেটাও কিন্তু আমরা বের করতে পারতাম। জিঙ্কের ভ্যালুটা লাগছে না এখানে। এবং আরেকটা নতুন জিনিস তোমাদেরকে শিখিয়ে রাখি, এই যে এখানে এন এর ভ্যালুটা হচ্ছে 2, যখন নার্স সমীকরণ করতে যাব এন লাগবে, হ্যাঁ। নার্স সমীকরণে এই এনটা লাগবে, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, মানে নিকেল 2টা দিছে, সিলভার একটা নিছে, তাইলে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কিন্তু 2 আর 1 3 না, 1 না 2, ইয়েস 2। কাটাকাটি করার সময় যেই সংখ্যা দ্বারা কাটাকাটি করতে হয়, তাহলে ওই সমসংখ্যক ইলেকট্রন আদান প্রদান হইছে এইটা দ্বারা, ঠিক আছে? উদ্দীপকের কোষ দুটির দ্বারা সৃষ্ট কোষের তড়িৎচালক বল হিসাব করো, এইটা আমাদের নার্স সমীকরণের সাথে করতে হবে, এটা আমরা এখানে করব না, ঠিক আছে? নার্স সমীকরণটা শিখাবো, তারপর তোমাদেরকে করাবো এটা। এবার আসো এই ম্যাথটা, এক্স ওয়াই তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করো। অলরেডি এটা আমরা সবার আগে সলভ করেছি, দেখো তো এই ম্যাথটার সাথে এই ম্যাথের কোনো মিল আছে কিনা? x2 প্লাস y2 প্লাস, হ্যাঁ, এই ম্যাথটার সাথে দেখো তো এইটার কোনো মিল আছে কিনা? এইটার মিল আছে, তাহলে দেখো অলরেডি কিন্তু আমরা এটা সলভ করে ফেলেছি। তোমরা বুঝো নাই যে এই ধরনের ম্যাথ প্রবলেম সলভ করতে যে তোমাদেরকে অলরেডি আমি বোর্ড কোশ্চেনে সলভ করাই ফেলছি, তোমরা বুঝতেই পারো নাই, তোমাদেরকে গল্প বলতে বলতে ভাত খাওয়াই ফেলছি, তাই না? ছোটবেলায় যেভাবে খাওয়াই ফেলতো, তারপর এটা হয়ে গেছে। পরেরটা দেখো তো, কোষ তৈরি করে তার বিভব নির্ণয় করো, এ 1 আর 2, 1 আর 2, এটাও কি হয়ে গেছে না অলরেডি? 0.35 ছিল উত্তর। দেখো তো এই প্রশ্নের সাথে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2022, এই প্রশ্নের সাথে দেখো তো এই প্রশ্নের কোনো মিল আছে কিনা? এ বি, তাই না? এ বি, দেখো তো এই প্রশ্নের সাথে এই প্রশ্নের কি কোনো মিল আছে? হ্যাঁ, মিল আছে। তার মানে তোমাদেরকে অলরেডি গুলায় খাওয়ায় ফেলছি, এই ধরনের সব সিকিউ খাওয়ায় ফেলছি, এখন আর কিছুই তোমাদের কাছে আনকমন নাই। ফাইন, তার মানে এইটাও আমাদের হয়ে গেছে। পরেরটা দেখো তো, এ বি পি উদ্দীপকের 1 আর 2 নং দ্রবণ দ্বারা লবণ সেতু দ্বারা সংযোগ করে গঠিত কোষের মোট কোষ বিভব নির্ণয় করো। কুমিল্লা বোর্ড 2022, কঠিন প্রশ্ন, কত কিছু। এ বি আর পি, আচ্ছা চলো তো দেখি তো এটা করা হয়েছে কিনা, মনে হয় না এটা করানো হয়েছে। এ বি আর পি হয়েছে না? তাহলে দেখো এইটাও করানো হয়ে গেছে, এ বি এবং পি। তার মানে তোমাদেরকে আসলে সিকিউ সলভ করানোর আগেই সিকিউ আমি সলভ করায় ফেলছি। আমার মনে হয় এই স্টাইলে তোমরা কখনোই পড়ো নাই, প্রাইভেটে বলো কোথাওই তোমরা আসলে এইভাবে পড়ো নাই, তাই না? আচ্ছা, এবার উদ্দীপকের কোষটির ইএমএফ বের করো, জিঙ্ক আর নিকেল। তাহলে জিঙ্ক হচ্ছে অ্যানোড আর নিকেল হচ্ছে ক্যাথোড। তাহলে এটাকে আমরা সলভ করতে পারবো নাকি পারবো না? দেখো তো 2 লাইনে সলভ হয়ে যাবে। ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট জিঙ্ক, জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট আর কে আছে নিকেল, নিকেল 2 প্লাস
নিকেল ভ্যালু বসাবা, অ্যান্সার বের হয়ে যাবে। পরের ম্যাথটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা দেখো তো, উদ্দীপকের কোন কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তাহলে দেখো তো একবার এফির সাথে কপার নিছি, আমরা বের করে দেখব কোষ বিভব, এরপর সিলভারের সাথে জিঙ্ককে নিয়েছি, হ্যাঁ, তারপর ই সেল বের করে দেখব। যেটার ক্ষেত্রে আমাদের মাইনাস আসবে ই সেলের ভ্যালু, ই নট সেলের ভ্যালু, সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তার মানে এইটাও আমরা কিন্তু করতে পারবো। তারপরেও কিন্তু বাদ দিবে না, তোমরা এইচডব্লিউটা করবা। যেটার ভ্যালু মাইনাস আসবে সেটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। যুক্ত করলে কোষটির কোষ বিভব 1 আর 2 যুক্ত করব, কোষ বিভব বের করো। তাহলে কি এই টাইপের ম্যাথ আমরা অলরেডি করেছি না? অলরেডি কিন্তু আমরা এটা করেছি। তার মানে এটা আর করার কোনো দরকার নাই। পিপিপি পানি পানি প্রশ্ন হয়ে গেছে। 1 2 3 দ্বারা গঠিত কোষগুলোর থেকে অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে। যুক্তি দাও কোনটা থেকে অধিক পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হবে, যুক্তি দাও। তার মানে কোনটা থেকে বেশি ভোল্টেজ পাবো আমরা, কোনটা থেকে বেশি ভোল্টেজ পাবো। এ আর বি এর কিন্তু দেখো, এ আর বি এর কিন্তু আমাদের দেখো কি দেওয়া আছে, এ আর বি এর কিন্তু ঘনমাত্রা দেওয়া আছে। তার মানে এটা আমাদের নার্স সমীকরণ থেকে করতে হবে। হ্যাঁ, এই যে ঘনমাত্রা যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের নার্স সমীকরণ থেকে করতে হবে। ঠিক আছে, ঘনমাত্রা যেগুলো দেওয়া আছে সেগুলো নার্স সমীকরণ থেকে করতে হবে। আশা করছি এখন যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো সলভ করতে পারবা তোমরা। তো দেখো ওগুলো নার্স সমীকরণ থেকে করতে হবে। আমি একটু লিখে দিচ্ছি, এগুলো নার্স সমীকরণ থেকে করতে হবে। নার্স সমীকরণটা তোমাদেরকে শেখাবো এখনই। নার্স সমীকরণ এখনই শেখাবো, ঘনমাত্রা দেওয়া থাকবে। এটাও হচ্ছে নার্স সমীকরণ, আমি শেখাবো এখনই। পরটা দেখো, উদ্দীপকের কোষটির কোষ বিক্রিয়া উল্লেখপূর্বক আমাদেরকে বলেছে ইএমএফ বের করা। তার মানে আমরা এটা বের করতে পারবো। ঠিক আছে, আমরা এটা বের করতে পারবো। ফাইন। তো এবার চলো আমরা মোটামুটি বুঝে ফেললাম যে এখান থেকে আমাদের কি ধরনের প্রশ্ন হইতে পারে। আমরা টাইপ 3 যে কোনো ধরনের ম্যাথ এখন আসলে খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। ঠিক আছে, পিডিএফে বাকি সবগুলোই থাকবে, তোমরা জাস্ট একবার চোখ বুলাবে, দেখবা সবগুলো ম্যাথ তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারছো। টাইপ 4 শুরু করছি আমরা। টাইপ 4 হচ্ছে নার্স সমীকরণ, এবং নার্স সমীকরণটা বেশ ইজি, এবং এই টাইপটা বুঝলে এখান থেকে দেখবা যে কোনো ধরনের প্রশ্ন তুমি সলভ করতে পারছো। তো আসো নার্স সমীকরণটা কি সেটা একটু তোমাদেরকে বোঝাই। সবসময় মাথায় রাখবো অপ্রমাণ কোষ। হ্যাঁ, অপ্রমাণ কোষের ই সেল বের করা হয়, ই সেল বের করা হয় এই সমীকরণের সাহায্যে। হ্যাঁ, অলরেডি তো বলেছি প্রমাণ অবস্থা বলতে কি বোঝায়। দেখো প্রমাণ অবস্থা বা প্রমাণ কোষ, সেটার ক্ষেত্রে অবশ্যই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 মোলার ঘনমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপ থাকবে। হ্যাঁ, তো তোমরা যখনই দেখবা কোন একটা ম্যাথে ঘনমাত্রা দেওয়া আছে এবং ভিন্ন ভিন্ন ঘনমাত্রা দেওয়া আছে, তখনই বুঝে নিবা এটা নার্স সমীকরণ থেকে করেছে। তো সেক্ষেত্রে আমাদের কাজটা কি, ফর্মুলাটা কি, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT ডিভাইড বাই NF লন। হ্যাঁ, লন উৎপাদ আয়নের ঘনমাত্রা, উৎপাদ আয়ন এর ঘনমাত্রা, এই সাইন দ্বারা ঘনমাত্রা বোঝায়, ডিভাইডেড বাই বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার তাদের মোল, তাদের মোল টু দি পাওয়ার তাদের মোল। হ্যাঁ, ঠিক আছে, মোল কি সেটা আমি তোমাদেরকে বুঝাবো। এনটা কি, আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা। খুব ভালো মতো বুঝবা, একটা ম্যাথ বুঝলে দেখবা বাকি সবগুলো ম্যাথ তোমাদের কাছে একদম সহজ হয়ে যাচ্ছে। ইনট সেল তো আমরা বের করতেই পারি, তাই না? ইনট সেল বের করতেই পারি। আর এর ভ্যালু হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। হ্যাঁ, এফটা হচ্ছে 96,500 কুলম্ব। এন হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন, এই ফর্মুলাটা তুমি এভাবেও লিখতে পারতা, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল প্লাস RT ডিভাইড বাই NF লন বিক্রিয়ক আয়নের ঘনমাত্রা
ডিভাইড বাই উৎপাদ আয়নের ঘনমাত্রা টু দি পাওয়ার মোল। এটাও করতে পারতা, অর্থাৎ মাইনাসের জায়গায় প্লাস। তবে তোমাদেরকে একটা জিনিস শেখাই, ও ও ও উতে উৎপাদ, উতে উপরে, প্লাস আর মাইনাসের মধ্যে কি মাইনাস সাইনটা কি উল্টা না? মাইনাস সাইন হয় উপরে, উৎপাদ উপরে থাকে মাইনাসের ক্ষেত্রে। ধরো প্লাস উল্টা নাকি মাইনাস উল্টা? প্লাস তো একটা সোজা সাইন, উল্টা হচ্ছে প্লাসকে উল্টাইলে কি হবে? মাইনাস হবে। মানে এভাবে তো ছোটবেলা থেকে চিন্তা করো, প্লাস হচ্ছে একটা সুন্দর জিনিস, সোজা জিনিস। তাহলে উৎপাদ উপরে থাকে মাইনাস দিলে, এভাবে মনে রাখবা, না হইলে দেখা যাবে মাইনাস দিছো বিক্রিয়ক উপরে দিয়ে দিছো। হ্যাঁ, উৎপাদ উপরে থাকে মাইনাস দিলে উ উ উ, এভাবে মনে রাখবো আমরা। হ্যাঁ, ওকে। তো এবার দেখো আমরা এবার ম্যাথে চলে যাব, হয়ে যাবে ফাইন। আমরা প্রথমেই একটা গাণিতিক সমস্যা বলে নিচ্ছি। বিক্রিয়া উল্লেখপূর্বক বি কোষের ইএমএফ বের করো। ঠিক আছে? হ্যাঁ, দেখো এই যে একটা পাত্র, এই পাত্রের ইএমএফ বের করতে হবে। আচ্ছা, এই পাত্র দেখে আমি কেন বুঝতে পারবো যে এটা কেন বুঝতে পারবো যে এটা নার্স সমীকরণ থেকে করতে হবে? দেখো এই যে আমাদের ঘনমাত্রা দেওয়া আছে, তাই 0.2 মোলার M1SO4 M2SO4। হ্যাঁ, M1SO4 M2SO4, M1 দণ্ড M2 দণ্ড। ধরো M1 হইতে পারে কি, M1 হইতে পারে কি, M1 হইতে পারে হচ্ছে তোমার কপার, M1 হইতে পারে জিঙ্ক, আর M2 হইতে পারে কপার। হ্যাঁ, তো দেখো M1 2 প্লাস M2 2 প্লাস। ওকে ফাইন। তো এবার দেখো এরকম হতে পারে, আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, এরকম ধরে নিচ্ছি, ফাইন। তো এবার দেখো আলাদা আলাদা ঘনমাত্রা দেখে আমি বুঝতে পারছি এটা নার্স সমীকরণ থেকে করতে হবে। তাহলে আমাদের এখানে অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়াটা দেখবো আমরা। ধরো অ্যানোড এবং ক্যাথোডের বিক্রিয়া দেখবো, যেহেতু বিক্রিয়া উল্লেখ করতে বলেছে। অ্যানোডে কি হয়েছে? M1। হ্যাঁ, M1 কি করেছে? দুটা ইলেকট্রন ত্যাগ করে M12 প্লাসে পরিণত হয়েছে। এবার ক্যাথোডে কি বিক্রিয়া হয়েছে? ক্যাথোডে M2 2 প্লাস সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে M2 ধাতুতে পরিণত হয়েছে। ঠিক আছে? এবার কোষ বিক্রিয়া, এটা কাটা, কোষ বিক্রিয়া। তাহলে M1 প্লাস M22 প্লাস M2 প্লাস M12 প্লাস, এবং এখান থেকে আমরা পেয়ে গেলাম N এর ভ্যালু হচ্ছে 2, আর এটা হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। ওকে, এটা হচ্ছে আমাদের কোষ বিক্রিয়া। আর মোল বলতে কি বোঝায়? মোল বলতে বোঝায় এই যে এই সামনের সংখ্যাগুলো, বিক্রিয়কায়ন উৎপাদায়ন। আশা করছি এখন বুঝতে পেরেছো বিক্রিয়কায়ন আর উৎপাদায়ন বলতে কি বোঝায়। ঠিক আছে, এইবার আসো আমাদের ফর্মুলাটা আমরা বসাবো। ফর্মুলাটা কি? E cell is equal to E naught cell minus RT divided by NF ln উৎপাদ আয়নের ঘনমাত্রা। উৎপাদ আয়নটা কি? এটা হচ্ছে উৎপাদ আর এটা হচ্ছে বিক্রিয়ক। M1 2 প্লাস এর ঘনমাত্রা টু দি পাওয়ার 1, কারণ এর সামনের মূল সংখ্যা 1। M2 2 প্লাস এর ঘনমাত্রা টু দি পাওয়ার 1। ফাইন। এবার আসো ই নট সেল মানে কি? ই নট অ্যানোড হিসেবে কি? M1 2 প্লাস প্লাস ই নট M2 2 প্লাস স্ল্যাশ M2 মাইনাস RT ডিভাইড বাই NF ln M1 2 প্লাস টু দি পাওয়ার 1 M2 2 প্লাস টু দি পাওয়ার 1। এবার ভ্যালুগুলো বসাবো আমরা। দেখো M1 2 প্লাস 0.44 ভোল্ট, 0.44। M2 2 প্লাস, তাহলে প্লাস 0.34 ভোল্ট, কারণ দেখো M2 2 প্লাস এর ভ্যালু দেওয়া আছে মাইনাস 0.34। তাহলে M2 2 প্লাস M2 এইটার ভ্যালু যদি বসাইতে যাই তাহলে উল্টাই দিতে হবে, মাইনাস 8.314 ইন্টু টি কত ডিগ্রি সেলসিয়াস? 25 ডিগ্রি। মানে তোমরা 25 ডিগ্রি সেলসিয়াস দেখে ভেবে নিও না যেটা প্রমাণ অবস্থা,
ঘনমাত্রা চেঞ্জ হয়ে গেছে, যে কোনো একটা চেঞ্জ মানেই এটা অপরমাণু অবস্থা। 298, এন এর ভ্যালু 2, 96,500। তোমরা কিন্তু লনকে আরটির সাথে 2.303 দ্বারা গুণ করে লগে নিয়ে যেতে পারতে। লন M12 প্লাসের ঘনমাত্রা কত? M12 প্লাসের ঘনমাত্রা 0.5, M22 প্লাসের ঘনমাত্রা কত? 0.2। ঠিক আছে, এইটা সলভ করলে আমরা 8 ভোল্ট, 0.768 ভোল্ট। ঠিক আছে, তো এই যে আমরা আমাদের ইএমএফটা বের করে ফেলতে পারলাম। দ্যাটস ইট। ঠিক আছে, এই হচ্ছে নার্স সমীকরণ, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। M1 M2 দেখে তোমরা মানে ঘাবড়ায় যেও না। M1 কে চিন্তা করতে পারো জিঙ্ক, M2 কে চিন্তা করতে পারো কপার। দ্যাটস ইট। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী কোনো একটা ম্যাথে। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উদ্দীপকের কোষ্ঠীর ইএমএফ নির্ণয় করো। ঠিক আছে, A2 প্লাস বি প্লাস বি তড়িৎদ্বারের জারণ বিভব যথাক্রমে দেওয়া আছে। ফাইন, কোনো সমস্যা নেই, আমরা চলো ম্যাথটা করে ফেলবো। হ্যাঁ, খুব সহজ একটা ম্যাথ। আমরা একটু দেখি, আগে বিক্রিয়াটা দেখব। A2 প্লাস, তাহলে অ্যানোডের বিক্রিয়াটা একটু দেখব। আমরা বুঝতে পারতেছি এটা নার্স সমীকরণ থেকে হবে, মানে ঘনমাত্রা ভিন্ন ভিন্ন দেওয়া আছে। এ দুইটা ইলেকট্রন ত্যাগ করে A2 প্লাসে পরিণত হয়েছে। ক্যাথোডে কি হয়েছে দেখো, এই যে আমরা বি প্লাস বি থেকে তো বুঝতে পারছি, বি প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে বি তে পরিণত হয়েছে। এবার আমরা যখন কোষ বিক্রিয়া বের করতে যাচ্ছি, কোষ বিক্রিয়া যখন লিখতে যাচ্ছি, তখন অসুবিধা হচ্ছে ইলেকট্রন সংখ্যা তো সমান নাই। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করব, এটাকে 2 দ্বারা গুণ করব, এটাকে 2 দ্বারা গুণ করব, তখন এটা কাটাকাটি হয়ে যাবে। তাহলে A প্লাস 2B প্লাস, তাহলে A2 প্লাস প্লাস 2B। ঠিক আছে, আর এখান থেকে আমরা কিন্তু n এর ভ্যালুটা পেয়ে গেলাম, তাই না? n এর ভ্যালু আমরা পেয়ে গেলাম হচ্ছে 2, আর আলটিমেটলি আমাদের কোষ বিক্রিয়া হচ্ছে এই যে এটা। এইটার উপরে আমাদের বিক্রিয়কায়ন, উৎপাদায়ন যত কিছু বলছি সবকিছু ডিপেন্ড করছে। ফাইন, আমরা চাইলে কিন্তু ই নট সেলও বাইরে বের করে নিতে পারি, বা ই সেল, সরি ই নট সেলটা বের করে নিতে পারি। ই নট সেল ইজ ইকুয়াল টু অ্যানোড হচ্ছে A2 প্লাস প্লাস ই নট বি প্লাস বি। তাহলে এ এর জারণ বিভব দেওয়া আছে প্লাস 1.18, এ এর জারণ বিভবই লাগবে প্লাস 1.18, বি এর বিজারণ বিভব লাগবে, জারণ বিভব দেওয়া আছে তাহলে বিজারণ বিভব লাগবে 0.80, কারণ দেখো এ বি দুইটারই জারণ বিভব দেওয়া, আমার তো বি এর বিজারণ বিভব লাগবে। তাহলে এটা যদি জারণ বিভব হয়, বিজারণ বিভব হচ্ছে প্লাস, তাহলে হচ্ছে প্লাস 1.98 ভোল্ট, তাই না? এইবার আসো, তোমরা চাইলে আলাদা বের করতে পারো, চাইলে একই সমীকরণের মধ্যেও বের করতে পারো। ভালো মতো খেয়াল করো, একটা টুইস্ট আছে এখানে। এ নট সেল মাইনাস আরটি ডিভাইড বাই এনএফ লন উৎপাদায়নের ঘনমাত্রা। উৎপাদকে এখানে উৎপাদটাকে, উৎপাদ হচ্ছে A2 প্লাস, তার মোল হচ্ছে 1, বিক্রিয়ককে B2 প্লাস, তার মোল হচ্ছে 2, তাহলে লন উৎপাদ হচ্ছে A2 প্লাস, তার পাওয়ার হচ্ছে 1, বিক্রিয়ককে B প্লাস, তার পাওয়ার হচ্ছে 2। ওই যে মোল লিখেছিলাম না, এইটা, এগুলো মাথায় রাখতে হবে তোমাদের। আর এদের ঘনমাত্রা তো দেওয়াই আছে। তাহলে ই নট সেলের ভ্যালু কত? প্লাস 1.98 মাইনাস 8.314 ইন্টু টি এর ভ্যালু কত দেওয়া আছে? 30 ডিগ্রি, তার মানে 303 কেলভিন। এন এর ভ্যালু 2, 96,500 ইন্টু, বা লন লিখলেই হচ্ছে লন A2 প্লাসের ঘনমাত্রা কত? 0.05, বি প্লাসের ঘনমাত্রা কত? 0.01 টু দি পাওয়ার স্কয়ার। এটা সলভ করলে আমরা আমাদের অ্যানসারটা পেয়ে যাব। ঠিক আছে, এই যে টুইস্ট আছে কেন বললাম, সব সময় যে এখানে মোল মোল লিখেছি না, ওই মোলটা আসে থেকে কোষ বিক্রিয়া থেকে আসে। কোষ বিক্রিয়া সমতা করতে যে ওই যে 2 দ্বারা গুণ করতে হইছে, কখনো 3 দ্বারা গুণ করতে হইতে পারে, সেই সংখ্যাটাই হয়ে যাবে পাওয়ার, মোল সেটাই হয়ে যাবে পাওয়ার। 1.8989 1.8989 ভোল্ট। সো দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা
হ্যাঁ, সেটা যদি বলে তাহলে এটা প্লাস আছে, তাই কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না, দ্যাটস ইট। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের অ্যানোড ক্যাথোডের বিক্রিয়া অনেক ইম্পর্টেন্ট, আর ইনট সেল আলাদা বের করতে পারো অথবা এখানেও বের করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু খেয়াল রাখতে হবে কোষ বিক্রিয়ার সেই পাওয়ারগুলো আমরা এখানে ইউজ করছি কিনা। তো আমরা পরের ম্যাথে চলে যাব, কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা গাণিতিকভাবে যুক্তি দাও। ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নাই। আমরা নার্স সমীকরণ হবে কিনা সেটা কি দেখে বুঝতে পারবো, এই যে এখানে যদি ঘনমাত্রা ভিন্ন ভিন্ন থাকে, একদিকে আছে জিঙ্ক আরেকদিকে আছে নিকেল, তার মানে বুঝতেই পারছি জিঙ্ক আর নিকেলের মধ্যে আমাদের কোষ বিক্রিয়াটা দেখাতে হবে, তাই না? কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা। তাহলে আমরা কোষ বিক্রিয়াটা দেখাই। অ্যানোডে যে বিক্রিয়াটা হবে, অ্যানোডের বিক্রিয়াটা হচ্ছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 প্লাসে পরিণত হবে। এরপর ক্যাথোডে আবার কি হবে, নিকেল 2 প্লাস ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল ধাতুতে পরিণত হবে। তো আমরা যখন কোষ বিক্রিয়াটা লিখব আমরা খেয়াল করব যে এন এর ভ্যালুটা কত হচ্ছে। কোষ বিক্রিয়ার একটাই উদ্দেশ্য এন এর ভ্যালু বের করা আর মোল বের করা। তাহলে এন এর ভ্যালুটা হচ্ছে 2। তাহলে জিঙ্ক প্লাস নিকেল 2 প্লাস জিঙ্ক 2 প্লাস প্লাস নিকেল। তো এবার আসো মূল বিক্রিয়াতে চলে যাব। ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস RT ডিভাইড বাই NF লন। উৎপাদ হচ্ছে জিঙ্ক 2 প্লাস, জিঙ্ক 2 প্লাসের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়ক আয়ন নিকেল 2 প্লাসের ঘনমাত্রা। তোমরা অনেকে বলতে পারো যে ভাই এই নিকেল আর এই জিঙ্ককে কেন নিলাম না? এই জন্যই তো বলেছি বিক্রিয়ক আয়ন উৎপাদ আয়ন সূত্রে কি লেখা ছিল? তাহলে ই নট জিঙ্ক 2 প্লাস প্লাস ই নট নিকেল 2 প্লাস নিকেল মাইনাস নিকেলের জন্য বিজারণ বিভব লাগবে 8.314 ইন্টু টি এর ভ্যালু কত 25 ডিগ্রি 298 কেলভিন ডিভাইড বাই 2 ইন্টু 96500 লন। জিঙ্ক 2 প্লাস এর ঘনমাত্রা কত 0.5, এর মাথার উপর 1 কারণ মোল হচ্ছে 1, সবার সামনে মোল 1। নিকেল 2 প্লাস এর জন্য কত 0.2, 0.4982 ভোল্ট। তো এই যে দেখো আমরা যে ভ্যালুটা বের করলাম এটা হচ্ছে একটা পজিটিভ ভ্যালু, তাই না? যেহেতু ই সেলের ভ্যালু 0 থেকে বড় তাই আমরা বলতে পারি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। যদি বলতো পাত্রে দ্রবণ রাখা যাবে কিনা, উত্তর হচ্ছে পাত্রে দ্রবণ রাখা যাবে না। ঠিক আছে, দেখো নার্স সমীকরণের ম্যাথ প্রথমটা অনেক কঠিন লাগছিল, পরেরটা একটু সিম্পল হয়ে গেছিল, এখন দেখো একদম সিম্পল হয়ে গেছে। তার মানে জাস্ট ভ্যালুগুলো ঠিকঠাক মতো বসাইতে পারলে নার্স সমীকরণ তোমার কাছে কিছুই না। তো আমরা এবার পরবর্তী ম্যাথে চলে যাব। ওয়াই প্লাস আয়নের ঘনমাত্রা 1.5 মোলার হলে পরিবর্তন হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দেখো এক্স ও ওয়াই এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 28 ও 47। হ্যাঁ, দেখো এক্স ও ওয়াই এর পারমাণবিক সংখ্যা যথাক্রমে 28 এবং 47, x2 প্লাস এক্স এবং y প্লাস ওয়াই। হ্যাঁ, দেখো আমাদের ভ্যালু দেওয়া আছে, এক্স এবং ওয়াই আমাদের জানা না থাকলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এক্স এবং ওয়াই আমাদের জানা না থাকলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ, তারপর দেখো আমাদের দুই ক্ষেত্রেই আমাদের কি করতে হবে, দুই ক্ষেত্রেই ধরো একবার হচ্ছে এক্স এর সাথে ওয়াই কে নিব আমরা। ঠিক আছে, এক্স এর সাথে ওয়াই কে নিব 0.3 মোলার আকারে, তখন একটা ই সেলের ভোল্টেজ পাবো। এরপর এক্স এর সাথে আমরা 0.3 পরিবর্তে 1.5 মোলার ঘনমাত্রা নিব, তখন ভোল্টেজ বের করে দেখব। যখন ভোল্টেজ বেশি তখন আলো বেশি ভালো মতো জ্বলবে, যখন ভোল্টেজ কম তখন আলো কম জ্বলবে। শেষ, মানে বৈদ্যুতিক বাতিটির উজ্জ্বলতা বেড়ে যাবে যদি ই সেলের ভ্যালু বেড়ে যায়। একবার নিব 0.2 মোলারের সাথে 0.3 মোলার, আর আরেকবার নিব 0.2 মোলারের সাথে 1.5 মোলার, দ্যাটস ইট। তাহলেই দেখব আমরা ই সেলের যে ভ্যালুটা পাবো সেটা দিয়ে তুলনা করে ফেলতে পারবো। ঠিক আছে, ভালো ম্যাথ, তোমরা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারো। ঠিক আছে, তোমরা বাসায় এটা ট্রাই করতে পারো। ঠিক আছে, এটা বাসায় ট্রাই করতে পারো, ভালো একটা ম্যাথ, পরীক্ষায় আসার মতো ম্যাথ। ঠিক আছে,
তো আমরা এতক্ষণ ধরে আমরা বেশ কিছু গাণিতিক সমস্যাবলী সমাধান করলাম। এবার সিকিউ ওপেন করলেই দেখবা সব ধরনের সিকিউ তোমার কাছে একদম কমন। ঠিক আছে, তো চলো দেখবা অনেকগুলো সিকিউ আমি করিয়ে ফেলেছি অলরেডি। এই যে M1 M2 অলরেডি কিন্তু এই সিকিউটা তোমাদেরকে আমি করাইছি। M1 M2 এটা করাইছি অলরেডি। দেখো তো এই সিকিউ এর সাথে M1 M2 সিকিউ এর সাথে এই সিকিউ এর কোনো মিল খুঁজে পাও কিনা? এই যে M1 M2 অলরেডি কিন্তু আমি এটা করাই ফেলছি। অর্থাৎ এইভাবে আমি ক্লাসটা সাজাইছি যাতে এই প্রবলেমগুলো তোমাদেরকে সলভ করাইলে পরবর্তীতে যে কোনো কিছু দেখলেই তোমরা সলভ করতে পারো, এবং সেগুলোই সিলেক্ট করেছি যেগুলো করলে আসলে ওভারঅল সবকিছুই হয়ে যায়, যেগুলো সিলেক্ট করলে ওভারঅল সবকিছুই হয়ে যায়। তাহলে এটা অলরেডি আমরা সলভ করে ফেলেছি, তাই না? পিপিপি পানি পানি প্রশ্ন। পরে দেখো তো A2 প্লাস B প্লাস B চারণ বিভব দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উদ্দীপকের কোষটির ইএমএফ নির্ণয় করো। একটি তড়িৎ কোষের সংকেত দেওয়া আছে। আচ্ছা দেখো তো এটা হচ্ছে এসেছে কুমিল্লা বোর্ড 2023-এ, কুমিল্লা বোর্ড 2023-এ এসেছে। আচ্ছা দেখো তো এইটা কি একই কিনা? তার মানে অলরেডি কিন্তু এটা সলভ করে ফেলেছি, যত কঠিন প্রশ্নই হোক না কেন। দেখো প্রশ্ন যত কঠিন সমাধান তত সহজ এয়ার ভাইয়ার ক্লাসে। হ্যাঁ, অলরেডি এটা হয়ে গেছে আমাদের, তার মানে এটা আমরা সলভ করে ফেলছি অলরেডি। তাহলে এটা আমাদের অলরেডি সলভ হয়ে গেছে পিপিপি। এখন প্রশ্ন দেখলেই তোমরা ইজিলি পেরে যাবা। তারপরে প্রশ্ন, জিঙ্ক 2 প্লাস নিকেল 2 প্লাস উদ্দীপকের কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা? দেখো তো এই প্রশ্নটা হইছে কিনা আমাদের চট্টগ্রাম বোর্ড 2023। দেখো তো এত বড় একটা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2023, চট্টগ্রাম বোর্ড 2023। দেখো তো কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা জিঙ্ক আর নিকেল, হইছে না? হয়ে গেছে। তার মানে এই ধরনের প্রশ্ন এখন তোমাদের কাছে একদম পানি পানি হয়ে যাওয়ার কথা, পানি পানি হয়ে যাওয়ার কথা। পিপিপি পিপিপি, ঠিক আছে। তারপরে প্রশ্ন, বৈদ্যুতিক বাল্ব বেশি ভালো মতো জ্বলবে কিনা? এইটা তোমরা অলরেডি এইচডব্লিউ দিয়েছি, তোমরা এটা বাসায় এইচডব্লিউ করো। তারপর নার্স সমীকরণ থেকে আসা প্রশ্ন তোমাদের কাছে এখন সহজ মনে হবে। কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে ঘটবে কিনা কিভাবে বের করবে? যে 1 মোলার 2 মোলার দেওয়া আছে, তার মানে নার্স দিয়ে তোমাদের এটা সলভ করতে হবে। দিনাজপুর বোর্ড 2022। হ্যাঁ, তাহলে এটা নার্স সমীকরণ দিয়ে তোমাদের সলভ করতে হবে। সো বাসায় এটা সলভ করো ভালো মতো। জিঙ্ক আয়রন কপার ঘনমাত্রা দেওয়া আছে, উদ্দীপক উল্লিখিত কোন দুটি অর্ধকোষ দ্বারা সৃষ্ট কোষের ইএমএফ এর মান সব থেকে অধিক হবে? তারপরে জিঙ্কের সাথে আয়রনকে যুক্ত করব, আয়রনের সাথে কপারকে যুক্ত করব, জিঙ্কের সাথে কপারকে যুক্ত করব, এবং সবগুলোই সলভ করতে হবে নার্স সমীকরণের সাহায্যে। হ্যাঁ, তবে দেখো প্রশ্ন যত বড়ই হোক না কেন সলভটা খুবই সহজ, চাইলেই তোমরা কিন্তু এটা সলভ করতে পারবা এবং খুব ইজিলি। ঠিক আছে, চাইলেই তোমরা খুব ইজিলি এটা সলভ করতে পারবা। ঠিক আছে, তো আমার মনে হয় এই ধরনের প্রশ্ন তোমাদের কাছে এখন সলভ করাটা একদম পানি পানি হয়ে গেছে। সো এরই মাধ্যমে আমরা দেখো আমাদের যে 4টা টাইপ ছিল, আমরা 4টা টাইপের সব ধরনের প্রবলেমই সলভ করে ফেললাম। ফ্যারাডের সূত্র, তড়িৎ রাসায়নিক কোষ, ই সেল, নার্স সমীকরণ সবই কিন্তু আমরা দেখো সলভ করে ফেলতে পারলাম। তো এই চ্যাপ্টার থেকে আমাদের এই 4টা টাইপের বাইরে আর প্রশ্ন হয়নি বিগত বছরগুলোতে। আশা করছি এবছরেও প্রশ্ন হবে না, আগামী বছরগুলোতে বা কলেজের টেস্ট পরীক্ষা এগুলোর বাইরে প্রশ্ন হবে না। তড়িৎ রসায়নের শুধু এই ক্লাসটা পুরোপুরি যদি বেসিকটা এবং প্রশ্ন সলভটা করতে পারো, দেখবা তোমার কোনো সমস্যাই হচ্ছে না এই চ্যাপ্টার নিয়ে। ক্লাসটা কেমন লেগেছে, কোনো টপিক বুঝতে সমস্যা হয়েছে কিনা কমেন্ট বক্সে জানিও। আশা করছি তোমাদের এই চ্যাপ্টারে একটা ভালো কনফিডেন্স দিতে পেরেছি, কনফিডেন্স লেভেল বিল্ড আপ করতে পেরেছি। তো আজকে এটুকুই থাকুক।